আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা জাস্ট একটু কমেন্ট করেন। আচ্ছা আচ্ছা, কি রান্না করছিলাম বলা যাবে না, বললে আপনি চলে আসবেন যে। আপনাদের দাওয়াত থাকলে সরাসরি একদিন আসবেন, এসে সরাসরি দেখবেন কি রান্না হচ্ছে, তারপরে খাবেন। হ্যাঁ, দাওয়াত থাকলো আপনাদের সবার। রাজশাহীতে আসলেই আপনাদেরকে আমি রান্না করে খাওয়াবো। ওকে, আচ্ছা আমরা ক্লাস শুরু করে দিই। অল ক্লিয়ার বলছেন? আচ্ছা ক্লাস শুরু করে দিই। আচ্ছা, আমি আপনাদেরকে অনুপাতের কত নম্বর অঙ্ক পর্যন্ত করাইছিলাম? আমার যতদূর মনে আছে মিশ্র অনুপাত করায় আমরা মনে হয় শেষ করছিলাম। না না, অনুপাত রিলেটেড কিছু গাণিতিক সমস্যা সমাধান করছিলাম। হ্যাঁ, আচ্ছা আজকে আমাদের এই এক্সট্রা অঙ্ক করব কিছু, তারপরে আমরা 28 নম্বর অঙ্ক থেকে সমাধান করা শুরু করব। তো প্রথমে দেখেন, এখানে আমি একটা অঙ্ক লিখে রাখছি। বলছে যে রুট পি ইস টু রুট জেড কে পি ইস টু জেড এর কি বলা হয়? এটা কিন্তু একটা অনুপাত, একটু তাকান, এটা কিন্তু একটা অনুপাত। বলা হচ্ছে এই জিনিসটাকে এই জিনিসের কি বলা হয়। তার মানে আমাদের দেয়া ছিল হচ্ছে পি ইস টু জেড, আর এখানে আছে কি রুট পি ইস টু রুট জেড। তাহলে এই জিনিসটাকে এই জিনিসের কি বলা হয়? তাহলে আমি কি বলছিলাম, কোন অনুপাতের এই রাশিগুলোকে বর্গমূল করলে দ্বিভাজিত অনুপাত পাওয়া যায়। তার মানে পি ইস টু জেড এর দ্বিভাজিত অনুপাত হচ্ছে রুট পি ইস টু রুট জেড, দ্বিভাজিত অনুপাত। ঠিক আছে না? দ্বিভাজিত অনুপাত, রাইট। তাহলে কয় নাম্বার অপশন উত্তর? 1 নাম্বার অপশন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে যে দ্য রেশিও অফ 1/4, থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন। দ্য রেশিও অফ 1/4 টু 3/5 ইজ হোয়াট? দ্য রেশিও অফ 1/4 টু 3/5, তার মানে হচ্ছে এই 1/4 এর সাথে 3/5 এর অনুপাত কত? এখন অনুপাত করার সময় কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে? বলছে 1/4 এর সাথে 3/5 এর অনুপাত, তার মানে 1/4 যাবে উপরে আর 3/5 যাবে নিচে। তার মানে এটার সাথে এটার অনুপাত হচ্ছে 1/4 ডিভাইডেড বাই 3/5। তাহলে ইজ ইকুয়াল টু 1/4 গুণ করলে 5 চলে যাবে উপরে, 3 আসবে নিচে। তাহলে এটা কত যাচ্ছে? উপরে 5 আর নিচে 3 4 12, তার মানে 5:12। তার মানে 5:12 5 to 12। এই যে 5 to 12 কথা কি বলছেন? 5:12 মানে 5 to 12। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, 5 to 12। তাহলে কয় নাম্বার অপশন? 2 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন, এখন অনেকে আমাকে বলবে যে ভাই গতদিন আমাদেরকে বললেন যে ভগ্নাংশ অনুপাতকে প্রথমে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করে নেন। তা হবে। তার মানে দ্য রেশিও অফ এত টু এত, তার মানে হচ্ছে 1/4 ইস টু 3/5। নো প্রবলেম। আপনি এখন এই যে হরে কি 5 আর 4 না, এই 5 আর 4 এর লসাগু হচ্ছে 20 দিয়ে সবার উপরে গুণ করেন। তাহলে এখানে 1 × 20 ডিভাইডেড বাই 4 ইস টু 3 × 20 ডিভাইডেড বাই 4। এই 4 দিয়ে 20 এর মধ্যে যাবে 5 বার, এই 4 দিয়ে 20 এর মধ্যে যাবে 5 বার। ওকে, ওয়ান বাই ফোর 3/5। হ্যাঁ ঠিকই তো আছে। আচ্ছা এখানে তো 5 হবে, আমি এখানে কি লিখছি? এটা এখানে হবে 5। হ্যাঁ এখানে হবে 5, এখানে হবে 5। তাহলে 5 দিয়ে যদি 20 কে কাটি তাহলে যাবে 4 বার। তাহলে কতবার যাবে? 4 বার। তাহলে এখানে যাবে 4 বার। তাহলে এখানে থাকতেছে 5 আর এখানে 3 4 12, তার মানে 5:12। তার মানে 5:12, তার মানে 5 to 12। হ্যাঁ 5:12 কে ইংরেজিতে বলে 5 to 12। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আসেন, ইনশাআল্লাহ দেখা হবে।
আচ্ছা এবার দেখেন এবার কি বলছে, আরাফাত হুসাইন আপনি তো এমনিতে রাজশাহীতে থেকে গেছেন, আপনি মেবি অ্যাডমিশনের সময় আমার কাছে পড়ছেন, আমার যতদূর মনে আছে। রাজশাহীতেই ছিলেন আপনি মেবি। এবার দেখেন এখানে বলছে মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে, মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে। তার মানে এখানে একজন লোকের নাম হচ্ছে মেরি আর একজন লোকের নাম হচ্ছে কুড়ি। মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে, ওকে ফাইন। কুড়ির নিকট সুনির 3 গুণ টাকা আছে। বলছে সুনি ও মেরির টাকার অনুপাত কত। আচ্ছা আমরা এখন মেরিকে এম দ্বারা প্রকাশ করব। দেখেন মেরিকে এম দ্বারা প্রকাশ করব, কুড়িকে আমরা সি দ্বারা প্রকাশ করব, আর সুনিকে আমরা এস দ্বারা প্রকাশ করব। সুনিকে আমরা এস দ্বারা প্রকাশ করব। আচ্ছা আসেন আপনি রাজশাহীতে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। তাহলে মেরিকে আমরা এম দ্বারা প্রকাশ করলাম, কুড়িকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, সুনিকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, রাইট। এখন কি বলছে, মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে। তো আমি এই ধরনের অঙ্কে কি বলছি, কাউকে এক্স কাউকে 2x এগুলো ধরবেন না, কি করবেন, অনুপাত তৈরি করবেন। যখনই একজন আরেকজনের দ্বিগুণ 3 গুণ 4 গুণ এগুলো কথা বলা থাকবে অনুপাত করবেন, সবচেয়ে সহজ হবে। মাদাম কুড়ি আচ্ছা যাই হোক, এখন মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে, তার মানে এখানে মেরি এবং কুড়ির মধ্যে রিলেশন, তার মানে এখান থেকে অনুপাত আসবে মেরি এবং কুড়ির অনুপাত আসবে। কথা কি বুঝছেন? তাহলে আমি লিখলাম মেরি ইস টু কুড়ি। এখন মেরি ইস টু কুড়ি কত হবে এটা নিয়ে টেনশন করবেন না যে কারটা কত হবে, আপনি খালি মনে রাখবেন মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে, তার মানে কি একজনের টাকা যদি 1 টাকা হয় আর একজনের 2 টাকা আছে, এই তো। এখন কার 1 টাকা কার 2 টাকা এটা আমাকে বুঝতে হবে অঙ্কটা করে। যার কাছে বেশি আছে তার কাছে 2 টাকা, যার কাছে কম আছে তার কাছে 1 টাকা, রাইট। তাহলে বলছে মেরির নিকট কুড়ির দ্বিগুণ টাকা আছে, তাহলে কম টাকা আছে কার কাছে, মেরির নিকট কুড়ির দ্বিগুণ, তার মানে কুড়ির কাছে যদি 1 টাকা থাকে মেরির কাছে আছে 2 টাকা, তার মানে মেরিতে হবে 2 আর কুড়িতে হবে 1। এইটুক বুঝতেন কিনা বলেন? প্রথম কাজ শেষ। এবার এই লাইনে কার কার মধ্যে রিলেশন, কুড়ির সাথে শূন্যের রিলেশন, তার মানে এই লাইন থেকে আমরা কুড়ি এবং শূন্যের মধ্যে রিলেশন পাবো। তাহলে কুড়িতে সি আর শূন্যতে এস ইজ ইকুয়াল টু কত হয় দেখি, কুড়ির নিকট শূন্যের 3 গুণ টাকা আছে, তার মানে এখানে একজনের টাকা যদি হয় 1 টাকা আর একজনের টাকা হবে 3 টাকা। এখানে যদি একজনের টাকা হয় 1 টাকা আর একজনের টাকা হবে 3 টাকা। এখন কার 1 হবে কার 3 হবে সেটা আমরা দেখব। যার বেশি হবে তার 1, যার কম হবে তার যার বেশি হবে তার 3, যার কম টাকা হবে তার 1, রাইট। আচ্ছা এখন আমাদের বলছে কুড়ির নিকট শূন্যের 3 গুণ টাকা আছে, কুড়ির নিকট শূন্যের 3 গুণ, তার মানে শূন্যের কাছে যদি 1 টাকা থাকে কুড়ির কাছে আছে 3 টাকা, তার মানে কুড়ির আছে বেশি, তাই কুড়িতে হবে 3 আর শূন্যতে হবে 1। কথা কি বুঝতে পারছেন? এইবার আপনাকে কিন্তু বের করতে বলছে শূন্য এবং মেরির টাকার অনুপাত, তার মানে শূন্য ইস টু মেরি, এটা বের করতে বলছে। দেখেন বের করতে বলছে শূন্য ইস টু মেরি, বাট আমার কিন্তু এখানে মেরি ইস টু কুড়ি আসছে, কুড়ি ইস টু শূন্য আসছে, বাট শূন্য ইস টু মেরি কিন্তু আসে নাই। তার মানে আমাকে এখন এই দুইটাকে কম্বাইন করে ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? এখন আমাকে বলেন এখানে কমন রাশিকে, কমন রাশি হচ্ছে কুড়ি, কমন রাশি কোথায় রাখতে হয়, মাঝখানে। তার মানে আমি এইভাবে লিখব মেরি কুড়ি শুনি, এই যে মেরি ইস টু কুড়ি 2 ইস টু 1, তাহলে মেরিতে 2 কুড়িতে 1, কুড়ি ইস টু শুনি 3 ইস টু 1, তাহলে এখানে 3 এখানে 1, এখানে ফাঁকা জায়গা এখানে বসবে 3, এখানে ফাঁকা জায়গা এখানে বসবে 1, গুণ করলে 3 দুগুণী 6 ইস টু 3 একে 3 ইস টু 1 একে 1। তার মানে মেরি হচ্ছে 6 অনুপাত, কুড়ি হচ্ছে 3 অনুপাত, শুনি হচ্ছে 1 অনুপাত। এখন কার কার চাইছে, শুনি আর মেরি, তাহলে শুনি হলো 1 আর মেরি হচ্ছে 6, তার মানে শুনি ইস টু মেরি কত, 1 ইস টু 6, তাহলে শুনি ইস টু মেরি হচ্ছে 1 ইস টু 6। কত নাম্বার অপশন, কত নাম্বার অপশন, 2 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। ওকে আচ্ছা এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। খুবই সিম্পল, আমি আবার বলছি এই ধরনের গুণ, দ্বিগুণ 3 গুণ 4 গুণ, এর টাকা ওর দ্বিগুণ, এর বয়স ওর দ্বিগুণ, এই টাইপের ক্ষেত্রে আপনি অনুপাত করবেন, অনুপাত করলে সহজ হবে, সহজ হবে, সবসময় অনুপাত করবেন, খালি এই চ্যাপ্টারে না যে কোনো জায়গায় দেখবেন তাহলে সহজ হবে। ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, পরবর্তী প্রশ্নে বলছে x is to y is equal to 5 is to 6। একটু ডিফারেন্ট, একটু গতানুগতিক অঙ্কের বাইরে, একটু খেয়াল করবেন প্লিজ। x is to y is equal to 5 is to 6 হলে 3x is to 3y 5y, 3x is to 5y কত বের করতে বলছে, কিসের মান বের করতে বলছে, 3x is to 5y। এখন 3x is to 5y মানে কি, 3x ডিভাইডেড বাই 5y, তার মানে আমাদেরকে এই মানটা বের করতে বলছে, রাইট। এই মানটা বের করতে বলছে, ঠিক আছে কিনা বলেন তো, এই মানটা কত। আচ্ছা এখন প্রশ্ন হলো
দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে x is to y is equal to 5 is to 6। সবাই তাকান প্লিজ এদিকে। তাহলে x is to y is equal to 5 is to 6। এখন আমি x is to y মানে কি x divided by y কিনা, 5 divided by 6 কিনা, আমার এটা দেওয়া আছে, বাট আমাকে বের করতে বলছে 3x divided by 5y। আমাকে বের করতে বলছে 3x divided by 5y, কিন্তু আমার হাতে আছে কি x divided by y। এখন এই x divided by y থেকে আমাকে 3x divided by 5y প্রস্তুত করতে হবে। আমি বুঝতে পারতেছি, তাহলে আমাকে এখানে 3x কিভাবে আসবে, 3 দিয়ে উপরে গুণ করতে হবে। 5y কিভাবে আসবে, 5 দিয়ে নিচে গুণ করতে হবে। তার মানে আমাকে এখানে উপরে 3 দিয়ে গুণ, নিচে 5 দিয়ে গুণ, মানে একবারে যদি বলি তাহলে 5/3 দিয়ে গুণ করতে হবে। 5/3 দিয়ে গুণ করতে হবে, এক পাশে গুণ করা যাবে না, দুই পাশে গুণ করতে হবে। তাই আমরা লিখবো 5/3 দ্বারা গুণ। কেন 5/3 দ্বারা গুণ করতেছি, কারণ আমাকে অঙ্কে হচ্ছে 5/3 না 3/5, সরি 3/5, কারণ আমার উপরে লাগবে হচ্ছে 3, x এর সাথে 3 লাগবে, y এর সাথে 5 লাগবে, তাহলে x এর 3 দ্বারা গুণ, y কে 5 দ্বারা গুণ। কথা কি বুঝছেন? তার মানে উপরে 3 দ্বারা গুণ, নিচে 5 দ্বারা গুণ, তার মানে একবারে যদি বলি 3/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 ডিভাইডেড বাই 5 দ্বারা গুণ। গুণ করে তাহলে এখানে 3 ডিভাইডেড বাই 5 ইন্টু হচ্ছে x ডিভাইডেড বাই y। এক পাশে গুণ করা যাবে না, গুণ করলে দুই পাশে করতে হয়, ইকুয়াল সাইনের দুই পাশেই, সমীকরণের দুই পাশেই কাজ করতে হয়। তাহলে এই পাশে আমি 3/5 দিয়ে গুণ করলাম, ইন্টু দিলাম হচ্ছে 5 ডিভাইডেড বাই 6। ক্লিয়ার? তাহলে এই পাশে উপরে উপরে গুণ হয়ে 3x, এই পাশে নিচে গুণ হয়ে 5y। 3x ডিভাইডেড বাই 5y যেটা দরকার সেটা চলে আসছে। কথা কি বুঝছেন? এবার এখানে কাটাকাটি সুযোগ আছে, দেখেন 3 দুগুণী 6, এই 5 5 ক্যান্সেল, তাহলে হাফ, তাহলে উত্তর হচ্ছে হাফ, 1:2। এই যে 3x ডিভাইডেড বাই 5y হচ্ছে 1/2, আর 1/2 মানে 1:2। এই যে 3x ডিভাইডেড বাই 5y, এই 3x ডিভাইডেড বাই 5y মানেই তো 3x is to 5y is equal to 1 ডিভাইডেড বাই 2 মানে 1:2। কত নম্বর অপশন? 1 নাম্বার। 2 নাম্বার অপশন আমাদের উত্তর। ক্লিয়ার হয়েছে বিষয়টা? মানে আমি বোঝাতে চাচ্ছি কি, যে কোশ্চেনে যে ধরনের যেভাবে আপনাকে বের করতে বলবে আপনাকে সেইভাবে আগাতে হবে। এখন আমি দেখতেছি যে আমার লাগবে 3x ডিভাইডেড বাই 5y, বাট প্রশ্নে আছে x is to y। তাহলে এখানে 3x বাই 5y কেমনে বানানো যায়? x এর সাথে 3 দিয়ে গুণ, y এর সাথে 5 দিয়ে গুণ, এই পাশে তাহলে 3/5 দিয়ে গুণ, তাহলে ওই পাশে 3/5 দিয়ে গুণ করতে হবে। অঙ্ক শেষ। ওকে, আচ্ছা নেক্সটে কি বলছে দেখেন, বলছে 1050 টাকা পি, কিউ এবং আর এর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো পি এর অংশ এখানে কমা হবে, পি এর অংশ কিউ ও আর একত্রে যা পায় তার 2/5 ভাগ। পি কত টাকা পাবে? দেখেন এখানেও কিন্তু এটা একটা গুণ, এই যে পি এর অংশ কিউ এবং আর একত্রে যা পায় তার 2/5 ভাগ। কথা কি বুঝছেন? তাহলে আমি কি একটা কাজ করতে পারি, কিউ এবং আর একত্রে যা পায়, এখন এখানে তো ভাই আমি ধরে নিচ্ছি পি পায় পি টাকা, কিউ পায় কিউ টাকা, আর পায় আর টাকা। এখন আমাকে বলেন কিউ এবং আর একত্রে কত টাকা পাবে? তাহলে আমি কিভাবে লিখবো? কিউ এবং আর একত্রে কত পাবে? এই কিউ এবং আর যোগ করলে পারে, তার মানে কিউ এবং আর একত্রে পাবে হচ্ছে কিউ প্লাস আর টাকা, রাইট? এই কিউ প্লাস আর এটা কিন্তু একটা ভাগ, এই একটা ভাগ কয়জনে পাইছে? 2 জনে, কিউ এবং আর মিলে পাইছে। কথা কি বুঝতে পারছি? ইয়েস। তার মানে পি তো পি টাকাই পাবে, আর কিউ এবং আর একত্রে পাবে হচ্ছে কিউ প্লাস আর টাকা। এখন অঙ্কে বলছে পি এর অংশ কিউ এবং আর একত্রে যা পায় তার 2/5 ভাগ। তার মানে পি এর অংশ ইজ ইকুয়াল টু কিউ প্লাস আর এর 2/5 অংশ। দেখেন বোঝেন কিনা হয়েছে? আচ্ছা, এখন তাহলে পি এর অংশকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, আর কিউ প্লাস আর এর অংশকে কিউ প্লাস আর দ্বারা প্রকাশ করলাম, তার সাথে এর মানে গুণ 2/5। এবার একটু তাকাবেন প্লিজ, এখানে বোকামি করবেন না, এই পুরো জিনিসটা একত্রে রাখবেন। কেন? কারণ এই প্রশ্নে কিন্তু কিউ এবং আর এর টোটাল মানে কিউ এবং আর একত্রে যা পাইছে সেই জিনিসটা কিন্তু দেওয়া আছে। সুতরাং আমি কিউ প্লাস আর কে একত্রে রাখি, তাহলে এই পাশে পি আছে, আর এই কিউ প্লাস আর ওই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু কি 2/5। তাহলে আমি কি বলতে পারি পি ইজ টু
কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 2:5 বলা যায় কিনা বলেন। তার মানে আমি এখন পি এর সাথে কিউ প্লাস আর এই 5 অনুপাত, এই যে এই 5 অনুপাত কে পাইছে বলেন তো? এই 5 অনুপাতটা কিউ এবং আর একত্রে পাইছে। এই 5 অনুপাতটা কিউ এবং আর একত্রে পাইছে। তাহলে এখন আমাকে বলেন কার টাকা চাইছে? পি এর টাকা। আমরা কিন্তু পি এর সাথে পি কিউ আর এর অনুপাত পাইনি। আমরা এই প্রশ্নে কিন্তু পি কিউ এবং আর, পি কিউ আর এরকম অনুপাত কিন্তু পাইনি। পি কিউ আর এর অনুপাত বের করা এই অঙ্কের সম্ভাবনা, এই জন্য পি এর কিউ এবং আর এর টাকা চাইনি, পি এর টাকা চাইছে। পি এর অনুপাত কত? 2। তাহলে পি এর টাকা। আচ্ছা, যার টাকা বের করতে হয় সেটা কোথায়? উপরে। তাহলে পি এর অনুপাত 2 উপরে, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল। এই যে অনুপাতের রাশি 2 আর 5 যোগ করলে কত? 7। এবার আমাকে বলেন এই যে অনুপাতের রাশিগুলো যোগফল 7 হইছে, এই 7 এর মধ্যে কার কার অংশ আছে? এই 7 এর মধ্যে পি এর অংশ আছে, কিউ এর অংশ আছে, আর এর অংশ আছে। কেন? কারণ এই 5 অনুপাত তো কিউ এবং আর একত্রে। আর ইনটু মোট অ্যামাউন্ট কত? মোট অ্যামাউন্ট 1050। এই 7 দিয়ে 10 এর মধ্যে যায় একবার, থাকলো 3, 3 এর পরে 5, 35, 7 দিয়ে কাটলে 5 সাথে 35, একটা শূন্য। এইবার 15 দুগুণে 30 আর একটা শূন্য, 300 টাকা। তাহলে পি পাবে কত টাকা? 300 টাকা। আপনারা বুঝছেন কিনা বলেন? 300 টাকা। এই জায়গাতে অনেকে বোঝে না যে ভাই কিউ এবং আর এর অনুপাত তো দেওয়া নাই, কিউ এবং আর এর অনুপাত লাগবে না, কিউ এবং আর একত্রে অনুপাত দেওয়া আছে, সমস্যা কি? আমার তো কিউ এবং আর এর টাকা চাইনি, চাইছে পি এর টাকা। তাহলে পি এর অনুপাতটা আলাদা করে জানলেই হচ্ছে। তার মানে এখানে আমার পি কিউ আর বের করার দরকার নাই। এই যে এখানে এই 5, এই 5 এর মধ্যে কিউ এবং আর একত্রে আছে। এখন কিউ কত টাকা পাবে, আর কত টাকা পাবে, এই অঙ্কে যে ডেটা দেওয়া আছে এই ডাটা দিয়ে কিউ এবং আর এর টাকা বের করা সম্ভব না। হ্যাঁ, কিউ এবং আর একত্রে পাবে। কিউ এবং আর একত্রে, এই যে 1050 থেকে আপনি 300 টাকা বাদ দেন, 1050 থেকে 300 টাকা বাদ দিলে 750 টাকা। এই 750 টাকা কিউ এবং আর একত্রে পাবে, বাট কিউ কত পাবে আর কত পাবে এটা আলাদাভাবে বলা পসিবল না। ঠিক আছে, আশা করি বুঝছেন, অঙ্কটা বুঝছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন পরবর্তী প্রশ্নে এই যে এই টাইপের প্রশ্ন প্রিলির প্রশ্ন না, হ্যাঁ এগুলো প্রিলির প্রশ্ন না, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য করাচ্ছি। বলছে পি কিউ ও আর এর মধ্যে 117 টাকা, এই যে 117 টাকা 1/3:1/4 অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করা হলো। এই ভুলে কার কার লাভ হলো? এই ভুলে কার কার লাভ হলো? দেখেন, তার মানে আপনি 3 জন লোকের মধ্যে আপনি টাকা ভাগ করে দিবেন, 3 জন লোকের মধ্যে আপনি টাকা ভাগ করে দিবেন। লোক 3 জন কে কে? পি কিউ আর। এই যে পি কিউ আর এর মধ্যে আপনি টাকা ভাগ করে দিবেন। কত টাকা? 117 টাকা। 117 টাকা ভাগ করতে এই অনুপাতে ভাগ করার পরিবর্তে ভুল করে এই অনুপাত করছেন। তার মানে ভুল অনুপাত কোনটা? ভুল অনুপাত হচ্ছে এইটা, এই অনুপাতে ভাগ করছেন, কিন্তু ভাগ করার কথা ছিল এই অনুপাতে। তার মানে উল্টাপাল্টা ভাগ হয়ে গেছে। একভাবে ভাগ করার কথা, কিন্তু ভাগটা আপনি অন্যভাবে করে ফেলছেন। তার মানে নিশ্চয়ই যার যা পাওয়ার কথা ছিল সে তা পায়নি, অন্য কিছু পাইছে। তার মানে কারো প্রাপ্য যা ছিল তার চেয়ে বেশি পেয়ে গেছে, কারো প্রাপ্য যা ছিল তার চেয়ে কম পেয়ে গেছে। তার মানে কারো ক্ষতি হয়েছে, কারো লাভ হয়েছে। বলছে এতে কার কার লাভ হলো। ওকে, আচ্ছা এবার দেখেন, তাহলে এখানে আমাকে দুই ভাবে এই যে 117 টাকা ভাগ করা হয়েছে, আমাকে এখানে ভুল করে কি ভুল করার ফলে পি কিউ আর কত টাকা পাইছে, আর অ্যাকচুয়ালি পি কিউ আর এর ভাগ কেমন হওয়া ছিল, দরকার ছিল, সেই দুটা বের করলেই তো পাবো যে আসলে কার কার কত দরকার ছিল আর কে কে কত পাইছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব? ভুল ভাগটা বের করব। ভুল ভাগে অনুপাত কত? এই যে পি ইস টু কিউ ইস টু আর কত? পি ইস টু কিউ ইস টু আর, এটা কত বলেন তো? পি ইস টু কিউ ইস টু আর 2:3 কত? 4। তার মানে আমি কি বলতে পারি যে পি পাবে যারটা বের করবো সেটা উপরে, তার মানে 2 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 7 আর 2 9 আর 7 4 আর 3 7 আর 2 9 ইন্টু যে অ্যামাউন্টটা ভাগ করা হয়েছে তার মোট পরিমাণ হচ্ছে 117 টাকা। তাহলে এখানে 117 দিয়ে গুণ, 9 কে 9 থাকলো 2, 2 এর পরে 7 27, 3 9 27, তার মানে 13 দুগুণে 26 টাকা। এই 26 টাকা কে পাইছে? পি পাইছে। ভুল করার ফলে পি 26 টাকা পাইছে। এবার কিউ, তাহলে কিউ এর টাকা, তাহলে কিউ এর অনুপাত 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 9, এই যোগফল তো সবসময় 9 আর এখানে 17, এই 9 দিয়ে এটা কাটলে আবারও 13 বার, এই যে এখানে 13 বার গেছে, এখানে 13 বার মানে এখানেও 13 বার, বারে বারে 13 বারই যাবে, 3 13 39 টাকা। ঠিক আছে, আর কত পাবে? আর এর অনুপাত হচ্ছে 4 উপরে, নিচে হচ্ছে 9, অনুপাতের যোগফল তো সবসময় ফিক্স, তাই না? ইন্টু হচ্ছে 117, এই 9 দিয়ে 117 মধ্যে যাবে 13 বার, তাহলে 4 13 52 টাকা। তার মানে হচ্ছে ভুল করে ভাগ করার ফলে
পি পাইছে 26 টাকা, কিউ পাইছে 39, আর পাইছে হচ্ছে 52। কিন্তু প্রকৃত ভাগ কত হওয়ার কথা ছিল আমি সেটা বের করব। প্রকৃত ভাগ হওয়ার কথা ছিল পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকুয়াল টু হওয়ার কথা ছিল 1/2 ইস টু 1/3 ইস টু 1/4। এখন আমরা এই যে ভগ্নাংশ অনুপাতকে আগে আমাকে পূর্ণ সংখ্যার অনুপাতে কনভার্ট করতে হবে। তার জন্য এই যে হরগুলোর লসাগু 3, 4 এবং 2 এর লসাগু হচ্ছে 12। 12 দিয়ে উপরে গুণ করলে 2, 12 দিয়ে উপরে গুণ করলাম, 12 দিয়ে উপরে গুণ করলাম, তাহলে এটা 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তার মানে 6 ইস টু 4 ইস টু 3 এই অনুপাতে ভাগ হয়ে গেছে ভুল করার ফলে। তার মানে এখন পি কত পাবে? তাহলে পি পাবে, পি এর অনুপাত হচ্ছে 6, 6 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 6 আর 4 10, 10 আর 1 13। তাহলে 13 দিয়ে ভাগ করলাম ইন্টু মোট পরিমাণ কত? মোট পরিমাণ 117 টাকা। এই 13 দিয়ে 117, 9 13 তে 117। এই যে দেখেন এখানে 9 দিয়ে 117 কে কাটছিলেন 13 বার, এবার 13 দিয়ে 117 কে কাটবেন 9 বার, আর 6 9 কত? 54 টাকা। তার মানে পি এর পাওয়ার কথা ছিল 54 টাকা অ্যাকচুয়ালি, আর পি পাইছে 26 টাকা। তার মানে লাভ তো লস হয়েছে, পি এর লস হয়েছে, বোঝা যাচ্ছে তাই না? তাহলে কিউ কত টাকা পাবে? তাহলে কিউ এর অনুপাত উপরে, কিউ এর অনুপাত 4 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 13 ইন্টু 117। এই যে 9 13 তে 117, 4 4 9 36। তার মানে কিউ পাইছে, কিউ এর পাওয়ার কথা ছিল 36, বাট আগে কিউ পাইছিল ভুল করাতে 39, কিউ এর লাভ হয়েছে। এখন আর এর কি পরিস্থিতি দেখি। আর এর অনুপাত হচ্ছে 4, তাহলে 4 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল 13 ইন্টু 117। 9 13 117, 4 13 4 9 36। তার মানে আর পাইছে 36 টাকা। আর এর পাওয়ার কথা ছিল কত? 52 টাকা। দেখেন এই ভুলে কার কার লাভ হলো? তাহলে আর এর পাওয়ার কথা ছিল 36 টাকা, পাইছে 52 টাকা, বুঝছেন? কিউ এর পাওয়ার কথা ছিল কিউ এর পাওয়ার কথা ছিল 36 টাকা। আরে 4 9 36, সবাই 36, এখানে 4 কেন? এখানে তো 3 হবে, এই যে 3 হবে, সরি, এই যে এখানে 3 হবে, 3 এখানে হচ্ছে 3, হ্যাঁ, এই যে কিউ এর আর এর অনুপাত 3। তাহলে 9 13 তে 117, 3 9 27। তার মানে কিউ এর পাওয়ার কথা ছিল 36, বাট ভুল করে ভাগ করার ফলে কিউ পাইছিল 39, কিউ এর লাভ হয়েছে। আর এর পাওয়ার কথা ছিল 27 টাকা, ভুল করার ফলে আর পাইছে 52 টাকা, আর এর লাভ হয়েছে। তার মানে লাভ হয়েছে কার কার? লাভ হয়েছে কিউ এবং আর। উত্তর হচ্ছে কিউ এবং আর এর লাভ হয়েছে। এই যে কার কার লাভ হয়েছে? কিউ এবং আর এর লাভ হয়েছে। শর্টকাটে বের করার পদ্ধতি তো নাই, শর্টকাটে বের করার পদ্ধতি নাই যে শর্টকাটে বের করবেন, নাই। পরিমাণ বের করতে হবে, বের করার পরে বোঝা যাবে যে কার লাভ হয়েছে কার ক্ষতি হয়েছে। এই অনুপাতের মান দেখেই বলা যাবে না। যদি কেউ অনুপাতের মান দেখে বলে দেয় তাহলে তার ভুল হবে। দেখেন কিভাবে ভুল হবে আমি বলে দিচ্ছি। দেখেন সে আগে অনুপাত ছিল 2:3:4। দেখেন আগে অনুপাত ছিল 2:3:4, আর মানে ভুল করে অনুপাত হয়েছে 2:3:4, আর অ্যাকচুয়ালি অনুপাত হওয়ার কথা ছিল 6:4:3। তাহলে আপনি যদি এই অনুপাত আর এই অনুপাত দেখে উত্তর দেন তাহলে দেখেন ভুল হচ্ছে কোথায়। তার মানে পি এর পাওয়ার কথা ছিল 6 টাকা, পি পাইছে 2 টাকা, তার মানে পি এর লস হয়েছে, এই কথা সত্য। কিউ এর পাওয়ার কথা ছিল 4 টাকা, এই অনুপাত বলতেছে 3 টাকা, তার মানে কিউ এরও লস হয়েছে। এটা এই অনুপাত দেখে বুঝলে বোঝাচ্ছে কিউ লস হচ্ছে, কিন্তু কিউ এর তো লাভ হয়েছে, কিউ এর তো লাভ হয়েছে। কথা কি বুঝছেন? তার মানে এই অনুপাত, অনেকে এই অনুপাত আর এই অনুপাত দেখে উত্তর দিবে, ভুল, এই কাজটা করেন না। মানে ভুল করার ফলে কে ভুল করে ভাগ করাতে কে কত পাইছে সেটাও বের করতে হবে, অ্যাকচুয়ালি ভাগ করে কত টাকা পাওয়ার কথা ছিল সেটাও বের করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। শর্টকাট নাই। নেক্সট কি বলছে দেখেন। নেক্সট প্রশ্নে বলছে যে একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি হলে, মোট বালকের সংখ্যা দেখেন একটি স্কুলে মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি হলে ওই স্কুলে বালক ও বালিকার সংখ্যার অনুপাত কত? এই অঙ্কটা একটু ডিফারেন্ট চিন্তা করবেন, এটা শতকরার সাথে রিলেটেড, তবুও এই অনুপাতের মধ্যে দেওয়া আছে, আমি করাই দিচ্ছি, একটু তাকাবেন প্লিজ, একটু মানে জাস্ট থিঙ্কিং আউটসাইড দ্য বক্স, তাহলে অঙ্কটা কত সহজ। দেখেন মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি। মাথায় রাখবেন এই পার্সেন্টেজের ক্ষেত্রে সবসময় আমরা কি করি, একটাকে 100 ধরি না, একটাকে 100 ধরি, কাকে 100 ধরি? প্রশ্ন হচ্ছে
আপনি এখানে কাকে 100 ধরবেন? মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি। তার মানে এখানে এই বালকের সংখ্যাকে বালিকার সংখ্যার সাপেক্ষে প্রকাশ করা হয়েছে, বুঝতে হবে কিন্তু মোট বালকের সংখ্যা মোট বালিকার সংখ্যার 16% বেশি। তার মানে এখানে বালকের সংখ্যাকে বালিকার সংখ্যার সাপেক্ষে প্রকাশ করা হয়েছে। এই জন্য যার সাপেক্ষে প্রকাশ করা হবে তাকে 100 ধরতে হবে সবসময়। তাহলে এখানে বালকের সংখ্যা বালিকার সংখ্যার 16% বেশি, তাই আমরা বালিকার সংখ্যাকে ধরবো 100 আর বালকের সংখ্যা হবে ওই 100-র সাথে 16% যোগ হবে। শতকরা আমার 100 মানে 16% মানে হচ্ছে 100-তে 16, বুঝছেন? শতকরা যায় এসব আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা ধরে নিব কি, ধরি বালিকার সংখ্যা ইজ ইকুয়াল টু 100। অতএব বালকের সংখ্যা, তাহলে বালকের সংখ্যা 16% বেশি, তাহলে 100-র সাথে 16 যোগ হবে 116। তাহলে আমরা বালক এবং বালিকার সংখ্যা বের করে ফেলছি। এবার কি বলছে, ওই স্কুলে বালক এবং বালিকার সংখ্যার অনুপাত, বালক এবং বালিকার সংখ্যার অনুপাত। তাহলে অতএব বালক মানে বয় ইজ টু গার্ল, এই যে বয় ইজ টু গার্ল ইজ ইকুয়াল টু, তাহলে অনুপাত মানে তো ভাগ, তাহলে বয় যাবে উপরে 116 আর গার্ল হচ্ছে 100, 4 দিয়ে কাটা যায়। এই যে লাস্টের 2 ডিজিট 16 4 দ্বারা বিভাজ্য, তাই এটা 4 25 100 আর 4 দুগুণী 8 থাকলো 3, 3-এর পরে 6 মানে 36, 4 9 36, তার মানে 29 ইস টু হচ্ছে 25, 29 ইস টু 25। ক্লিয়ার বিষয়টা? 29 ইস টু 25, 29 ইস টু 25। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, কোন স্কুলে বালকের সংখ্যা বালিকার সংখ্যার 16% বেশি, তার মানে বালকের সংখ্যাকে প্রকাশ করা আছে বালিকার সংখ্যার সাপেক্ষে। যার সাপেক্ষে প্রকাশ করবে তাকে সবসময় 100। আবার বলছি, যার সাপেক্ষে প্রকাশ করবে তাকে সবসময় 100, এমন না যে বালকের সংখ্যাই সবসময় 100 ধরতে হবে। এখানে যদি বলতো কোন স্কুলে বালকের সংখ্যা বালিকার সংখ্যার তুলনায় 5% কম, তাহলেও আমরা ধরতাম বালিকার সংখ্যা 100, বালকের সংখ্যা 100 থেকে 5 তখন বিয়োগ করতাম। কথা কি বুঝছেন? যার সাপেক্ষে প্রকাশ করবে তাকে সবসময় 100 ধরতে হবে। তাহলে এখানে বালকের সংখ্যা প্রকাশ করছে বালিকার সংখ্যার সাপেক্ষে, তাই বালিকার সংখ্যা 100 আর বালকের সংখ্যা 100-র সাথে 16 যোগ হবে, রাইট? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখেন, এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা মানে অনেকে বোঝে না, আবার বিভিন্ন জায়গায় সমাধান দিয়ে আছে বিভিন্ন রকমের, কিন্তু জিনিসটা খুবই সহজ এবং আজকে আমি আপনাদেরকে এই জিনিসটা, অন্তত এই অঙ্কটা খুব দারুণভাবে করাই দিব। আপনি যেন 30 সেকেন্ড সময়ের মধ্যে অঙ্কটা করতে পারেন। বাট বিভিন্ন বইয়ে যে ধরনের সলভ দেওয়া আছে করতে খুব টাফ হবে, মানে সময়ের মধ্যে। হ্যাঁ, একটু তাকান। এখানে অনেকে একটা জিনিস বোঝে না, কোন জায়গাটা বোঝে না আমি আগে সেটা ক্লিয়ার করব। বলছে একটি ব্যাগে 25 পয়সা 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে আছে। তার মানে একটা ব্যাগ আছে, আচ্ছা একটা ব্যাগ আছে, সেই ব্যাগের মধ্যে 3 ধরনের মুদ্রা আছে, 25 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা আর হচ্ছে 5 পয়সার মুদ্রা। এই যে 3 ধরনের মুদ্রা আছে, সেই কত অনুপাতে একটু তাকাবেন প্লিজ। তার মানে 1:2:3 অনুপাতে। আমাকে আপনারা বলবেন এই যে 1:2:3 অনুপাতে আছে, এটা কি মুদ্রার মান নাকি মুদ্রার সংখ্যা? এই অনুপাতটা কি মুদ্রার মান না মুদ্রার সংখ্যা বলেন তো প্লিজ। এই অনুপাতটা কিসের অনুপাত? এই যে 3টা 25 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা এবং 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত না মানের অনুপাত? মুদ্রাগুলোর কিসের অনুপাত? মুদ্রাগুলোর সংখ্যার অনুপাত না মুদ্রাগুলোর মানের অনুপাত বলেন তো? টেনশনে পড়ে গেছে সবাই। হ্যাঁ, আচ্ছা, মুদ্রার সংখ্যার অনুপাত, রাইট, মুদ্রার সংখ্যার অনুপাত। তার মানে এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। অনেকে এই জায়গাতে ভুল করে ফেলে, এটা হচ্ছে মুদ্রার সংখ্যার অনুপাত। মুদ্রার সংখ্যার অনুপাত, কথা কি বুঝছেন? ইয়েস, এটা মুদ্রার সংখ্যার অনুপাত। তার মানে হচ্ছে 10 পয়সার 25 পয়সার মুদ্রা আছে, এই যে তাহলে আমরা 25 পয়সার মুদ্রা তাহলে কতটা আছে? এদিকে তাকান। 25 পয়সার মুদ্রা কতটা আছে? এদিকে তাকাবেন প্লিজ। 25 পয়সার মুদ্রা কতটা আছে? আমরা কি জানি? তাহলে এই 1 এর সাথে x গুণ করবো না? তাহলে 1x, তার মানে xটা, তাহলে xটি
এক্সটি কি 25 পয়সার মুদ্রা, এদিকে তাকান। তাহলে এই 2 এর সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে এটা হচ্ছে 10 পয়সার মুদ্রা আছে 2x সংখ্যক 10 পয়সার মুদ্রা, আর এই 3 এর সাথে এক্স গুণ করলে এই 3x সংখ্যক 5 পয়সার মুদ্রা। আচ্ছা এবার তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। তার মানে হচ্ছে এই যে x সংখ্যক আছে, x সংখ্যক 25 পয়সার মুদ্রা আছে, 2x সংখ্যক 10 পয়সার মুদ্রা আছে, 3x সংখ্যক 5 পয়সার মুদ্রা আছে, এদিকে তাকান। এখন এই যে সবগুলো মুদ্রা, এই সবগুলো মুদ্রা মিলে হলো 30 টাকা, কিন্তু এই যে 30 টাকা দেওয়া আছে, এই 30 টাকা হলো এই সবগুলো মুদ্রা মিলে। এখন আমাকে বলেন তো, এদিকে তাকান, এদিকে আপনার কাছে মনে করেন যে 12টি 25 পয়সার মুদ্রা, 12টি 25 পয়সার মুদ্রা, 12টি 25 পয়সার মুদ্রা আছে। তাহলে 12টি 25 পয়সার মুদ্রায় মোট কত পয়সা হয় কিভাবে পাবেন? একটু টাইম নিচ্ছি, কিন্তু অঙ্কটা একদমই ইজি করে দিব, ইজিতে করে দিব। আগে আমি বুঝাচ্ছি জিনিসটা, কনসেপ্টটা বুঝাচ্ছি। 12টা 25 পয়সার মুদ্রায় মোট কত পয়সা হবে কিভাবে পাবেন? দেখেন 25 পয়সার একটা মুদ্রার মান কত? 25। তার মানে একটা মুদ্রার মানকে যতটা মুদ্রা তত দিয়ে গুণ করলেই তো আমরা পাবো যে ওই মুদ্রা মিলে কত পয়সা হবে, রাইট? ঠিক আছে কিনা? কথাকে আমি বুঝাতে পারছি? তার মানে 25 গুণ 12 যা আসে তাই। তার মানে হচ্ছে কিছু সংখ্যক মুদ্রা মিলে মোট কত মান হবে, মানে মোট কত টাকা হবে বা কত পয়সা হবে, সেটা কিভাবে পাবো? একটা মুদ্রার মানকে ওই মুদ্রাগুলো যত সংখ্যক আছে তত দিয়ে গুণ। ইয়েস। তাহলে আমাকে আপনারা বলেন, একটু তাকাবেন প্লিজ, এই যে এখানে 25 পয়সার মুদ্রা আছে কতটা? এখানে 25 পয়সার মুদ্রা আছে কতটা? 25 পয়সার মুদ্রা আছে x সংখ্যক। তাহলে এই 25 পয়সার মুদ্রা আছে xt। তাহলে যতটা মুদ্রা তাকে একটা পয়সার একটা মুদ্রার মান দিয়ে গুণ করলে এই মুদ্রাগুলো মিলে মোট কত টাকা হবে, মানে কত পয়সা হবে সেটা পাওয়া যাবে না? আমার কথা কি বুঝছেন? তার মানে হচ্ছে এই x কে, এদিকে তাকান, এই x কে যদি আমি 25 দিয়ে গুণ করি তাহলে x হলো 25 পয়সার মুদ্রার সংখ্যা, আর 25 পয়সার মুদ্রার একটার মান হলো 25। তাহলে এইটা মিলে কি পাবেন জানেন? এই x সংখ্যক 25 পয়সার মুদ্রায় মোট কত পয়সা হয় সেটা হলো এইটা। বুঝছেন? ক্লিয়ার? এইবার এই 2x সংখ্যক কি? এই 2x সংখ্যক হচ্ছে 10 পয়সার মুদ্রা। তাহলে এই 2x সংখ্যক, এই 2x হচ্ছে মুদ্রার সংখ্যা, আর এরকম এই 2x সংখ্যক মুদ্রার প্রত্যেকটার মান হলো 10 পয়সা। তাই 10 দিয়ে গুণ করলে পরে আমি পাবো হচ্ছে এই 2x সংখ্যক মুদ্রায় মোট কত পয়সা আছে। ক্লিয়ার? এই যে 3x সংখ্যক মুদ্রা, তাহলে এই 3x হচ্ছে মুদ্রার সংখ্যা, একে আমি যদি 5 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো কি জানেন? তাহলে আমি পাবো এই 3x সংখ্যক মুদ্রায় মোট কত পয়সা আছে। তাই এটা হলো, এইগুলো সব যোগ করলে আমি পাবো এই সবগুলো মুদ্রা মিলে মোট কত পয়সা হবে। এইটুক বুঝছেন কিনা বলেন? এগুলো সব যোগ করলে আমি পাচ্ছি এই সবগুলো মুদ্রার মান, মানে মুদ্রা মিলে ভ্যালু কত। ওকে? কেন? কারণ প্রশ্নে আমাদেরকে বলছে ওই ব্যাগের মধ্যে মোট ভ্যালু ছিল হলো 30 টাকা। তাহলে ওই ব্যাগের মধ্যে মোট ভ্যালু মানে মুদ্রা মিলে, সবগুলো মুদ্রা মিলে টাকার পরিমাণ দিয়ে আছে। তাই আমরা এই মুদ্রার সংখ্যাগুলোর সাহায্যে ওই মুদ্রাগুলো মিলে কত টাকা হয় বা কত পয়সা হয় সেটা বের করে ফেলছি। আমার কথা কি বুঝছেন? তাহলে বলেন, ওই যে এইগুলো হচ্ছে মোট মুদ্রাগুলো মিলে, সবগুলো মুদ্রা মিলে মোট কত পয়সা হয়, আর এইটাও তো সেই মুদ্রা, মানে ব্যাগের মধ্যে যে মুদ্রা ছিল সে সব মুদ্রা মিলে 30 টাকা। তার মানে এই পুরো অংশ যা বোঝাচ্ছে এই 30 টাকা তাই বোঝাচ্ছে, কারণ ওই ব্যাগের মধ্যে আছে 30 টাকা আর আমরা হিসাব করে বের করছি ব্যাগের মধ্যে আছে এত টাকা। এগুলো পয়সা, এগুলো কিন্তু পয়সা এককে, এগুলো কিন্তু পয়সা এককে। তার মানে এইটা যা বোঝায় এই 30 তাই বোঝায়। তাই প্রশ্ন মতে এইটা ইজ ইকুয়াল টু কি বলেন তো? এইটা ইজ ইকুয়াল টু যারা শুধু 30 রেখে লাগবে তাদের অঙ্ক শেষ। কেন? কারণ এইগুলো তো পয়সায়, এই যে 25 পয়সা দিয়ে x সংখ্যক মুদ্রাকে গুণ করছেন, এগুলো সব পয়সায়, এটা পয়সা এককে আসছে। সুতরাং ইকুয়াল সাইনের ওই পাশেও পয়সা রাখতে হবে। তাহলে এই 30 তো টাকা, তাই 30 কে 100 দিয়ে গুণ, 30 কে 100 দিয়ে গুণ। ওই যে ওই পাশে 30 গুণ 100 আছে, ওই পাশে কত আছে? 30 গুণ 100। কথা কি বুঝছেন? কেন? কারণ এগুলো হচ্ছে পয়সায় আছে, তাহলে ওই পাশে আমাকে পয়সা বানাতে হবে। ক্লিয়ার? তাহলে 1 টাকা হচ্ছে 100 পয়সা, তাই 30 টাকায় 30 গুণ 100 পয়সা। ওকে? আচ্ছা, এখন এই পাশে এটা হলো 25x প্লাস 10 দুগুণী 20x প্লাস 3 আর 5 3 5 15x ইজ ইকুয়াল টু 30 গুণ 100 হচ্ছে 3000। তাহলে 25x আর 20x হচ্ছে 45x, 45x আর 15x হচ্ছে 60x ইজ ইকুয়াল টু 3000।
এই শূন্য দিয়ে এই শূন্য ক্যান্সেল, হ্যাঁ এই 6 দিয়ে 30, আচ্ছা এই পাশে থাকলো এক্স আর ওই পাশে আছে 3000, 3000 এই 6 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে এই এই 6 দিয়ে 30 কে কাটলে 5 বার, আর এই যে দুইটা শূন্য আছে 500, তার মানে এক্স এর মান 500 বের হইছে। এখন আমাদের বের করতে বলছিল কি বলেন, বের করতে বলছে 5 পয়সার মুদ্রা কতটি আছে, 5 পয়সার মুদ্রা কতটি, তার মানে 5 পয়সার মুদ্রার সংখ্যা চাইছে, 5 পয়সার মুদ্রার সংখ্যা চাইছে, আমার কথা কি বুঝছেন, 5 পয়সার মুদ্রার সংখ্যা চাইছে। আচ্ছা 5 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে এখন এই যে এইগুলো ছিল মুদ্রার সংখ্যা, এটা হলো 25 পয়সার মুদ্রার সংখ্যা, এটা হলো 10 পয়সার মুদ্রার সংখ্যা, এই 3x ছিল হচ্ছে 5 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে অতএব 5 পয়সার মুদ্রার সংখ্যা হবে, তাহলে অতএব 5 পয়সার মুদ্রার সংখ্যা, 5 পয়সার মুদ্রার সংখ্যা, মুদ্রার সংখ্যা কত 3xt, তাহলে 3xt, তাহলে 3 ইন্টু এক্স এর সাথে 500 গুণ, এই যে এক্স এর মান 500, তাহলে 3 5 15, তার মানে হচ্ছে এক্স এর মান 500, তাহলে 5 পয়সার মুদ্রা 1500 হয়ে যাচ্ছে যে 750 উত্তর যে। ও আচ্ছা এখানে, ও আচ্ছা এই 6 দিয়ে একটা শূন্য তো আমি এখানে কেটেই দিছিলাম, একটা শূন্য এখানে কেটে দিলাম, মানে ছিল 300, এখানে আমার একটা ভুল হয়েছে দেখেন, ওইখানে এই পাশে ছিল, এই পাশে আচ্ছা এই পাশে ছিল 60x আর ওই পাশে ছিল 3000, আচ্ছা তাহলে এই পাশে x বের করবে, x রেখে দেন, আর ওই পাশে 3000 আছে, এই 60 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, এই শূন্য দিয়ে শূন্য ক্যান্সেল, এই 6 দিয়ে 30 এর মধ্যে 5 বার আর একটা শূন্য 50, x এর মান 50, x এর মান 50, x এর মান 50, তাহলে আমার এখন 5 পয়সার মুদ্রা চাইছে কয়টা, তাহলে 5 পয়সার মুদ্রা ছিল হচ্ছে 3x সংখ্যক, 3x সংখ্যক, তাহলে 3x, তার মানে 3 ইন্টু এক্স এর মান হচ্ছে 50, 3 5 15 আর একটা শূন্য, 150টি, 150টি। যদি প্রশ্নে বলতো যে 25 পয়সার মুদ্রা কতটি, তাহলে 25 পয়সার মুদ্রা ছিল x সংখ্যক, তার মানে 50টি। যদি বলতো 10 পয়সার মুদ্রা কতটি, 10 পয়সার মুদ্রা ছিল 2x সংখ্যক, তাহলে 2 ইন্টু 50টি। কথা কি বুঝতে পারছেন? আশা করি বুঝছেন। এদিকে তাকাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নে মুদ্রার সংখ্যা চাইতে পারে, আবার অনেক সময় বলতে পারে, এরকম বলতে পারে, এদিকে তাকান, অনেক সময় এরকম বলতে পারে, জাস্ট এই প্রশ্নটাই আসবে লাস্টে 5 পয়সার মুদ্রা কতটি আছে এটা না বলে বলবে 5 পয়সার মুদ্রা, ওর মধ্যে 5 পয়সার মুদ্রার মোট কত টাকা আছে, 5 পয়সার মুদ্রা কত টাকা আছে, বলবে 5 পয়সার মুদ্রা কত টাকা আছে, বা 25 পয়সার মুদ্রা কত টাকা আছে, অনেক সময় বলবে। হ্যাঁ, তাহলে যদি প্রশ্নে বলে যে 5 পয়সার মুদ্রার কত টাকা আছে, তাহলে আপনি কি করবেন, 5 পয়সার মুদ্রার কত টাকা আছে, তাহলে বলেন তো, এইটা হলো এই 3x হচ্ছে, এই 3x কি, এদিকে তাকান, এই 3x কি, এই 3x হচ্ছে 5 পয়সার মুদ্রার সংখ্যা, 3x হচ্ছে 5 পয়সার মুদ্রার সংখ্যা। তাহলে এই মুদ্রার সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে আমি পাবো যে 5 পয়সার মুদ্রার মোট, এটা মিলে মোট কত পয়সা, তাহলে 3 ইন্টু এক্স এর মান 50 ইন্টু হচ্ছে 5, এটা হলো পয়সায় বেরোইছে, এটা পয়সায় বেরোইছে, একে 100 দিয়ে ভাগ করলে টাকায় বেরোবে, এটা দিয়ে এটা দুইবার যাচ্ছে, 3 5 15 ডিভাইডেড বাই 2, 15 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 7.5 টাকা, তার মানে 7.5 টাকা, 7.5 টাকা। আমি কি কথাটা বুঝতে পারছি, কত টাকা, 7.5 টাকা। তার মানে এর মধ্যে 30 টাকার মধ্যে মানে 5 পয়সার মুদ্রার আছে 7.5 টাকা, এইভাবে কিন্তু প্রশ্ন হতে পারে। তার মানে যদি কখনো বলে যে 5 পয়সার মুদ্রা কতটি আছে, মুদ্রার সংখ্যা চাই, তাহলে তো সরাসরি এখানে মান বসাই দিব। আর যদি বলে যে 5 পয়সার মুদ্রার মোট কত টাকা আছে, এই সংখ্যার সাথে আগে 5 দিয়ে গুণ করলে 3x সংখ্যক মুদ্রা, তাকে 5 দিয়ে গুণ করলে 3x সংখ্যক মুদ্রায় মোট 5 পয়সার কত পয়সা হবে, তাকে 100 দিয়ে ভাগ করলে কয় টাকা আছে সেটা বেরোবে। আচ্ছা এবার দেখেন, এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা এখন আমরা যদি পরীক্ষার হলে সলভ করি, তখন তো আপনাকে আপনার তো আর কাউকে বোঝাতে হবে না, আপনি জানেন অঙ্ক, তো আপনি প্র্যাকটিস করেই গেছেন, তাই না? তাহলে আপনি কিন্তু লিখে ফেলছেন প্রথমেই যে এই যে 5 পয়সার মুদ্রা, এই যে সিকোয়েন্স কি, 25 পয়সা, 10 পয়সা, 5 পয়সার মুদ্রার সংখ্যা, তাহলে আপনি এগুলাকে x দিয়ে গুণ করলে x, 2x আর 3x, আপনি কিন্তু মুদ্রার সংখ্যা এইভাবে লিখে ফেলছেন। এখন আপনি জানেন এটা 25 পয়সার মুদ্রা, তাই এর সাথে 25 গুণ, এটা হলো 10 পয়সার মুদ্রা, তাই ওর সাথে 10 গুণ, এটা হচ্ছে 5 পয়সার মুদ্রা, তাই ওর সাথে 5 গুণ, আর এগুলো সব যোগ করলেই তো হবে এই 30 টাকার সমান, ইজ ইকুয়াল টু 30 টাকা। যেহেতু এই পাশে সব পয়সাই ছিল, তাই 30 কে পয়সা বানানোর জন্য 100 দিয়ে গুণ। এই তো অঙ্ক, এইটুক করতে কি খুব সময় লাগবে? কখনোই না। এটা 25x একবারে, 2 আর 10 গুণ করলে 10 দুনি 20x,
3 আর 5 গুণ করলে 3 5 15x, তাহলে 25x আর 20x 45x, 45x আর 15x 60x ইজ ইকুয়াল টু 3 100 3000। এবার x ইজ ইকুয়াল টু এই পাশে 3000 আর এই 60 এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, এটা ক্যান্সেল, 5 6 30, একটা 0 50, x এর মান বের হয়েছে 50। ব্যাস, এবার বসে 5 পয়সার মুদ্রা কতটি ছিল? 5 পয়সার মুদ্রা ছিল 3x সংখ্যক, তাহলে 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু x এর মান 50, তার মানে 3 5 15, একটা 0, 150টা। ব্যাস, খুব বেশি সময় লাগবে না কিন্তু, কারণ পরীক্ষার হলে আপনি কাউকে বোঝাবেন না। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণ থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, আপনারা জানেন, এবং বিগত সালের প্রশ্ন দেখলে দেখবেন যে এই মিশ্রণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই জন্য এই মিশ্রণের অঙ্ক বোঝানোর আগে আমি আপনাদেরকে আরেকটু উপরে তুলে দিচ্ছি। আমি আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে এই অঙ্ক বুঝতে হলে আপনাকে অন্তত আমাকে হতাশ হওয়া যাবে না, কিন্তু প্রথমে মনে হবে যে ভাই এটা কি করাচ্ছে, এটা তো আমার মাথায় ঢুকবে না, এটা কিন্তু মনে হবে। আমি আবার বলছি, আমি প্রতি বছর আমি যে জিনিসটা ফেস করি, মনে হবে যে ভাই এটা কি করাচ্ছে, এটা তো আমার মাথায় ঢুকছে না, আমি মনে হয় পারবো না। কিন্তু রিয়েলি হতাশ হবেন না, কেন? কারণ আপনি পারবেন, আমি জানি। কারণ আপনাকে আজকে এই মিশ্রণের অঙ্ক আমি করাবো মিনিমাম হচ্ছে 7 থেকে 8টা, এবং এই ক্লাস করার পরে আপনি নিজেও প্র্যাকটিস করবেন অন্তত 20টা। তখন দেখবেন আপনি নিজে পারছেন, ভালো লাগবে। কিন্তু আমাকে ভাইয়া প্লিজ, আমাকে 20টা মিনিট সময় দিতে হবে, 20টা মিনিট সময় দিতে হবে এখন থেকে। আমাকে যদি আপনি 20টা মিনিট সময় দেন, আমি আপনাকে বলছি, আপনি সত্যি এই অঙ্ক যেভাবেই ঘুরাই পেঁচাই দিক, আপনি অবশ্যই 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ করে চলে আসবেন। অঙ্কটা যদি একটু বড় হয় হয়তো 25 সেকেন্ড 30 সেকেন্ড লাগবে, আর ছোট হলে 15-20 সেকেন্ড আপনি সলভ করতে পারবেন, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আচ্ছা, এখন দেখেন এই অঙ্ক সলভ করার সময় আগে কনসেপ্ট বুঝি। এখানে বলছে একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 42 গ্রাম। তার মানে আপনার কাছে একটা সোনার গহনা আছে যেখানে তামা মিশ্রিত করা আছে। একটু পানি খেয়ে নিই, হ্যাঁ একটু পানি খেয়ে নিই, বিরতি দিলাম যেহেতু। আচ্ছা, একটু পানির বোতল আবার কোথায় রাখছি আজকে? আচ্ছা, এবার দেখেন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে মানে একটা আপনার কাছে একটা মিশ্রণ দেওয়া থাকবে, যে মিশ্রণের মধ্যে দুইটা উপাদান থাকবে, দুইটা উপাদান। যেমন এখানে আসে হচ্ছে আপনার একটি তামা মিশ্রিত সোনার গহনার ওজন 42 গ্রাম। তামা মিশ্রিত সোনা, তার মানে ওই গহনার এই যে 42 গ্রাম, খেয়াল করেন, এই 42 গ্রামের মধ্যে কিছু একটু আছে তামা আর বাকিটা আছে সোনা। আচ্ছা, এবং এই গহনার মধ্যে যে 42 গ্রাম তামা সোনা মিলে আছে, এখানে এই গহনায় সোনা এবং তামার অনুপাত হচ্ছে 5:2, 5:2 অনুপাতে আছে। ওকে, বলছে এতে আর কিছু পরিমাণ, এতে আরো কি পরিমাণ সোনা মিশালে গহনাটিতে সোনা ও তামার অনুপাত 7:2 হবে। তার মানে সহজ হিসাব, প্রথমে একটা মিশ্রণ দেওয়া থাকবে, যে মিশ্রণের মধ্যে দুইটা ইনগ্রিডিয়েন্ট বা দুইটা উপাদান থাকবে। ঠিক আছে, দুইটা উপাদান থাকবে। এখন ওই দুইটা উপাদানের মধ্যে কোন উপাদান কতটুকু আছে, প্রথম কাজ হচ্ছে সেটা আপনাকে বের করা। এই যে 42 গ্রাম সোনা মিশ্রিত তামা বা তামা মিশ্রিত সোনা আছে, এই 42 গ্রামের মধ্যে কতটুক সোনা আছে কতটুক তামা আছে, এইটা আপনাকে অ্যানালাইসিস করে আগে বের করে ফেলতে হবে। তার মানে প্রথমে আপনাকে এই প্রাথমিক মিশ্রণটা অ্যানালাইসিস করে বের করে ফেলতে হবে যে ওর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্ট বা উপাদান আছে সেটা কোন উপাদান কতটুকু আছে, এটা হলো প্রথম কাজ। আচ্ছা, এটা করতে পারবেন আপনি যেহেতু অনুপাত দেওয়া আছে, মোট পরিমাণ দেওয়া আছে, রাইট? এইবার কি করবে জানেন, এরপরে ওই গহনার মধ্যে আরো কিছু পরিমাণ, যে দুইটা উপাদান ছিল না, ওই দুইটা উপাদানের মধ্যে কোন একটা উপাদান আবার নতুন করে মিশ্রণ করবে। কতটুক মিশ্রিত করলে অনুপাতটা পরিবর্তন হয়ে 5:2 থেকে 7:2 হবে, সেটাই চাইছে। তাহলে এখানে হচ্ছে দুই রকম মিশ্রণ, একটা হচ্ছে এদিকে তাকান, একটা হচ্ছে প্রাথমিক মিশ্রণ, যেটাকে আমি বলছি ওল্ড মিক্সচার, পুরাতন মিক্সচার, আর একটা হচ্ছে নিউ মিক্সচার। নিউ মিক্সচার কোনটা? যেটা হচ্ছে ওই যে নতুন করে আবার মিশ্রিত করার পরে। এদিকে তাকান প্লিজ, সবাই তাকান। তাহলে একটা হচ্ছে ওল্ড মিক্স আর নিউ মিক্স। এই পাশে আমি দেখাবো ওল্ড মিক্সচার, এই পাশে দেখাবো নিউ মিক্সচার। কথা কি বুঝছেন?
ওল্ড মিক্সচার বলতে বোঝাচ্ছে পুরাতন। পুরাতন মানে কি, এই যে আর এতে আরো কি পরিমাণ সোনা মিশালে, এই সোনা মিশানোর আগে মানে এই যে এই 42 গ্রামের যেটা, সেটা হলো ওল্ড মিক্সচার। তাহলে হচ্ছে ওল্ড মিক্স, আর এই পাশে আমি দিব হচ্ছে নিউ মিক্স। আমাকে একটু সময় দিবেন প্লিজ। এই ওল্ড মিক্স মানে হচ্ছে প্রথমে যে মিশ্রণটা আছে কত গ্রাম, 42 গ্রাম। এদিকে তাকান, 42 গ্রাম। এই 42 গ্রামের মধ্যে তামা, সোনা ইস্টু তামা, এই যে সোনা ও তামার অনুপাত, তার মানে সোনা আগে, এই যে সোনা আগে বলছে তামা পরে বলছে, তাইলে আমরাও লিখবো গোল্ড ইস্টু কপার। গোল্ড ইস্টু কপার কত, গোল্ড ইস্টু কপার 5:2, 5:2। ওকে ফাইন। এখন আমরা বের করব এর মধ্যে কতটুক গোল্ড আছে কতটুক কপার আছে। তাহলে আমাকে বলেন তো, আমি যদি গোল্ড বের করি, যারটা বের করতে হয় সেই অনুপাত উপরে যায়, তাহলে এই যে 5 যাবে উপরে, আর এই অনুপাতের রাশিগুলোর যোগফল নিচে, 5 আর 2 7 ইন্টু মোট পরিমাণ, এই গোল্ড এবং কপার মিলে মোট ছিল 42 গ্রাম, তাই এখানে 42 দিয়ে গুণ। বুঝছেন কিনা বলেন? 7 দিয়ে এটা যাবে 6 বার, 6 সাথে 42, আর 5 6 কত 30। তার মানে গোল্ড আছে হচ্ছে 30 গ্রাম, তার মানে ওই গহনার মধ্যে গোল্ড আছে 30 গ্রাম। এটুকু বুঝছেন কিনা? এখন আমরা কি করব, কপার বের করব। কপার বের করার সময় আপনি এইভাবেও বের করতে পারেন, অথবা আপনি তো জানেন মোট হলো 42, এই 42 এর মধ্যে 30 যদি সোনা হয় তাহলে বাকিটা কপার, তাহলে 42 থেকে 30 বাদ দিলেও আপনি পাবেন। তার মানে 42 মাইনাস 30 ইজ ইকুয়াল টু কত, 42 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 12 গ্রাম। তার মানে কপার আছে 12 গ্রাম। বুঝছেন কিনা বলেন? তাহলে গোল্ড আছে 30 গ্রাম, কপার আছে 12 গ্রাম। এইটুকু ক্লিয়ার কিনা? মানে ওল্ড মিক্সচার বলতে প্রাথমিক অবস্থায় যে মিক্সচারের বর্ণনা দেওয়া আছে, আমি সেই জিনিসটাকে বোঝাচ্ছি। তাহলে আমরা প্রথমে কি করব, ওল্ড মিক্সচার অ্যানালাইসিস করে ওই ওল্ড মিক্সচারের মধ্যে কোন উপাদান কতটুকু আছে সেটা আমরা বের করে ফেলবো। এইটুকু আমি আশা করি বুঝাইতে পারছি, এবং এইটুকু করতে আপনার 10 সেকেন্ড সময়ের বেশি লাগবে না আমি জানি, কারণ আপনি তো এত ঢক করে লিখবেন না পরীক্ষার হলে, তাই না? এত সুন্দর করে লিখবেন না আপনি পরীক্ষার হলে, খালি বের করা দরকার যে কোনটা কতটুকু আছে, তাই কিনা? আচ্ছা, এখন দেখেন, এইবার হচ্ছে মূল, মানে লজিক দিয়ে করবো। শোনেন, শর্টকাট ইউজ করেন না প্লিজ, শর্টকাট ইউজ করেন না। এই অঙ্কের অনেক শর্টকাট দিয়ে আছে বই পুস্তকে, মাথায় থাকবে না। আমি বলছি মূল নিয়মই সহজ, কিন্তু খালি মাথায় সেট আপ দিতে হবে জিনিসটা। হ্যাঁ, তাকানের দিকে। আচ্ছা, এখন বিষয়টা হলো, এখন আপনি বলেন নতুন করে কি মিশ্রণ দিবেন পরীক্ষায়, মানে প্রশ্নে কিন্তু বলা আছে যে এতে আরো কি পরিমাণ সোনা মিশালে, তার মানে নতুন করে আমরা কিন্তু এখন সোনা মিশ্রিত করব। নতুন করে আমরা ওর মধ্যে আরো যে জিনিসটা মিশ্রিত করব সেইটা নিয়ে আমাদের কাজ না। এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। নতুন করে আমরা যে জিনিসটা আবার মিশ্রণ দিব সেইটা নিয়ে আমাদের কাজ না, যে জিনিসটা আমরা মিশাবো না সেইটাই আমাদের কাজ। মানে আমি বোঝাতে চাচ্ছি, এই 42 গ্রামের মধ্যে নতুন করে আরো কিছু সোনা মিশ্রিত করা হয়েছে না? বলেন, এই 42 গ্রামের মধ্যে নতুন করে আরো কিছু সোনা মিশ্রিত করা হয়েছে না? হয়নি? হয়েছে। তার মানে এই মিশ্রণে, এই নতুন যে মিশ্রণটা পাইছে, এদিকে তাকান, নতুন মানে আমি বোঝাতে চাচ্ছি কি, এই 42 গ্রামের মধ্যে তো আরো কিছু সোনা মিশ্রিত করব। তাহলে আমাকে বলেন, এই 42 গ্রামের মধ্যে আরো কিছু সোনা মিশ্রিত করছি, তাহলে মিশ্রিত করতেছি কি? সোনা। তার মানে হলো মিশ্রিত করার পরেও এই নতুন যে মিক্সচারটা তৈরি হবে, আবার বলছি, এর মধ্যে আরো কিছু সোনা মিশানোর পরে নতুন যে মিক্সচারটা তৈরি হবে, সেই নতুন মিক্সচারের মধ্যে তামার পরিমাণ আগেও 12 ছিল। এদিকে তাকান, পুরাতন মিক্সচার, ওল্ড মিক্সচারে তামা 12 ছিল, তামা। এবং এই 42 গ্রামের মধ্যে আরো কিছু সোনা মিশ্রিত করে যে নতুন মিক্সচার পাবো, নিউ মিক্সচার। এই নিউ মিক্সচার মানে হচ্ছে যে এই সোনাটা মিশানোর পরেরটা, সেখানেও তামা 12 গ্রামই থাকবে। কেন? কারণ তামা তো মিশ্রিত করা হয়নি। এদিকে তাকান, যে জিনিসটা মিশ্রিত করা হচ্ছে না নতুন করে, আমাদের কাজ ওইটা নিয়ে। আবার বলছি, প্লিজ একটু মনোযোগ দেন, আমি 7-8টা অঙ্ক করাবো, আপনার এখানে সব ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আগে মনোযোগ দেন। যে জিনিসটা আমরা নতুন করে মিশ্রিত করব না সেইটাই আমাদের কাজ। আমরা এখানে মিশ্রিত করব কি? সোনা। তাহলে সোনা যদি মিশ্রিত করি, তাহলে সোনা, এই মিশ্রণে সোনা ছিল 30 গ্রাম, যেহেতু আমি নতুন করে আরো কিছু সোনা মিশাইছি, কতটুক সোনা মিশাইছি আমি জানি না, সুতরাং সোনার পরিমাণ এই মিশ্রণে 30 ছিল, বাট এই নতুন মিশ্রণে সোনার পরিমাণ কত আমি বলতে পারছি না। কেন? যেহেতু আমি এর মধ্যে আরো কিছু সোনা মিশ্রণ করে দিছি। কিন্তু তামা এখানে ছিল 12 গ্রাম, যেহেতু নতুন করে কোনো তামা মিশাইনি, তার মানে তামা তো ওর মধ্যে 12ই আছে। নতুন করে তো সোনা মিশাইছি, তাহলে তামা যা ছিল তাই আছে। তাহলে এই যে নিউ যে মিক্সচারটা তৈরি হলো, এদিকে তাকান, এই নিউ মিক্সচারে কপার কিন্তু ভাইয়া 12ই আছে। এইটুক বুঝছেন কিনা বলেন? কপার কিন্তু 12ই আছে।
আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? হ্যাঁ, যে জিনিসটা মিশাবো না সেটা নিয়ে আমাদের কাজ। এইবার বলেন এই নতুন মিক্সারে সোনা তামার অনুপাত কত? এদিকে তাকান। নতুন মিক্সারে সোনা এবং তামার অনুপাত কত? 7:2। 7:2। তার মানে এখানে গোল্ড ইস টু কপার দেওয়া আছে নতুন মিক্সারে 7:2। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। তাইলে কি আমি বলতে পারি না যে গোল্ড হলো 7x? বলতে পারি কিনা কি বলেন? গোল্ড হলো 7x এবং কপার হচ্ছে 2x। বলা যায় না, যায় না? অবশ্যই বলা যায়। এই যে গোল্ড ইস টু কপার যদি 7:2 হয় তাহলে আমি তো বলতেই পারি যে গোল্ড হলো 7x আর কপার হলো 2x। এইবার বলেন এই নিউ মিক্সারে কপারের পরিমাণ কত? 12 গ্রাম। তার মানে এই যে কপার যে 2x, কপার হলো 2x আর নিউ মিক্সারে কপার 12 গ্রাম, তার মানে এই 2x ইজ ইকুয়াল টু 12 গ্রাম। তাহলে 2x ইজ ইকুয়াল টু 12 গ্রাম। তাহলে x ইজ ইকুয়াল টু এই 2 দিয়ে এই পাশে ভাগ করলে 6, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, x এর মান বের হইছে 6। এইবার এই x এর মান এখানে বসাই দিলে আমরা গোল্ডের মান পেয়ে যাবো। এই যে গোল্ড, কথা কি বুঝাইতে পারছি? তাহলে অতএব গোল্ড ইজ ইকুয়াল টু 7x। 7x মানে 6 ইন্টু x এর 7 ইন্টু 6, 6 সাথে 42 গ্রাম। তার মানে এই গোল্ডটা কোন মিশ্রণে? নতুন মিশ্রণে। তার মানে নতুন মিশ্রণে গোল্ড কত? 42 গ্রাম। এদিকে তাকান। তার মানে নতুন মিশ্রণে গোল্ডের মোট পরিমাণ 42 গ্রাম আর আগের মিশ্রণে গোল্ড ছিল 30 গ্রাম। তাইলে আমি কি বুঝতে পারতেছি না? এই যে আগের মিশ্রণে গোল্ড ছিল 30 আর নতুন মিশ্রণে গোল্ড হয়ে গেছে 42। এই গোল্ড বাড়ছে কেন? নতুন করে গোল্ড মিশানো হয়েছে। তাহলে কতটুকু মিশাইছি? এই যে মোট নতুন মিশ্রণে মোট 42, সেখান থেকে পুরাতন মিশ্রণে 30 বাদ দিলেই তো 12 গ্রাম উত্তর। আমি কি বুঝাইতে পারছি? তাহলে অতএব নতুন করে গোল্ড মিশানো হয়েছে। অতএব নতুন করে গোল্ড মিশানো হয়েছে ইজ ইকুয়াল টু 42 মাইনাস 30 ইজ ইকুয়াল টু 12 গ্রাম। নতুন করে গোল্ড মিশানো হয়েছে 12 গ্রাম। বুঝছেন কিনা বলেন? খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি আপনাকে বুঝাইছি তাই মনে হচ্ছে অনেক। আমি দেখাবো একটু পরে যে আপনি পরীক্ষার হলে করবেন, সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগবে। কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, প্লিজ একটু ধৈর্য ধরলেই পারবেন। আপনারা কি কনসেপ্ট বুঝছেন কিনা বলেন তো? মানে অঙ্কটার কনসেপ্ট বুঝছেন কিনা? হ্যাঁ, ওইটাও করা যাবে হান্নান হোসাইন ভাইয়া, ওইটাও করা যাবে, সমস্যা নাই, ওইটাও করা যাবে। হ্যাঁ, আপনি যেটা করছেন ওইটাও করা যাবে, সমস্যা নেই। অনুপাতের যোগফল ব্যবহার করে এটা করতে গেলে ঝামেলা না? এটা অনুপাতের যোগফল ব্যবহার করে করতে গেলে, অনুপাতের যোগফল ব্যবহার করে করতে গেলে তো মোট পরিমাণটা লাগে, যেটা আগে মোট পরিমাণ 42 গ্রাম দেওয়া ছিল, তাই এখানে অনুপাতের যোগফল ধরে করছি। কিন্তু এখানে তো মোট পরিমাণ দেওয়া নাই, দেওয়া আছে একটা ইনগ্রিডিয়েন্ট কপারের পরিমাণ। এখানে যদি আমি ওই মোট পরিমাণের সূত্র অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমার একটু জটিল হবে, তাই আমি ওটা করি নাই। ওটা দিয়েও করা যাবে। এই কনসেপ্টটা বুঝতে হবে, কারণ আমি আবার বলছি এটা, এই কনসেপ্টটা ইউজ করতে হবে। এই কনসেপ্টটাই আপনাকে সব জায়গায় সেভ করবে। হ্যাঁ, আচ্ছা, অন্যদের কি অবস্থা? অন্যদের রেসপন্স নাই, কারণ কি বুঝতেছে না নাকি? না, উত্তর তো দিচ্ছে, তার মানে বুঝছে সবাই। আচ্ছা, আমি আরো কয়েকটা অঙ্ক করাবো, টেনশন করেন না, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি? আমি প্রথম স্টেপের কথা বলি। প্রথম স্টেপ হচ্ছে, প্রথমে যে মিক্সচারটা দেওয়া আছে সেটার নাম দিবেন ওল্ড মিক্সচার, আর ওল্ড মিক্সচার অ্যানালাইসিস করে বের করে ফেলবেন যে ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট বা উপাদান ছিল, কোন উপাদান কতটুকু ছিল বের করে ফেলবেন। এটা বের করতে আপনার সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। এইবার চলে আসবেন নিউ মিক্সার। নিউ মিক্সার মানে কি? ওই যে নতুন করে কিছু একটা মিশাইছেন, এই মিশানোর পরের মিক্সারটার নাম হচ্ছে নিউ মিক্সার। এখন আপনার কাজ কি জানেন ভাইয়া? আপনার কাজ হচ্ছে যে জিনিসটা নতুন করে মিশান নাই সেই জিনিসটা নিয়ে কাজ। আমি এই কোশ্চেনে মিশাইছি হচ্ছে আরো কি পরিমাণ সোনা মিশালে, তার মানে নতুন করে আমরা সোনা মিশাইছি। সোনা নতুন করে যেহেতু সোনা মিশাইছি, তার মানে সোনার পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এখানে 30 ছিল, কিন্তু নতুন মিশ্রণে কিন্তু সোনা 30 হবে না, যেহেতু নতুন করে আরো কিছু সোনা মিশাইছি, তার মানে এখানে সোনার পরিমাণ বেশি হবে। কতটুকু বেশি হবে সেটাই তো চাইছে। তাহলে পুরাতন মিশ্রণে কপার ছিল 12, তার মানে হলো নতুন মিশ্রণেও কপার 12ই থাকবে। 12ই থাকবে কেন? কারণ কপার তো মিশাইনি। তার মানে কপার যেহেতু মিশাইনি, তাহলে ওখানেও যা ছিল এখানেও তাই। এই জন্য আমার কপারের পরিমাণটা জানা, কপারের পরিমাণটা আগের মিশ্রণ থেকে জানা, তাই জানা মান নিয়ে কাজ করা সহজ না, তাই আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। তাহলে কপারের পরিমাণ 12 গ্রাম, এবং এই নতুন মিশ্রণে তামা সোনার অনুপাতটা আবার দেওয়া আছে। তাহলে এই তামা সোনার অনুপাত 7:2, তার মানে সোনা হলো 7x আর তামা হচ্ছে 2x। এই তামার পরিমাণ যে নতুন মিশ্রণে আবার 12, তাহলে এই 2x ও তামার পরিমাণ, এই 12 ও তামার পরিমাণ, তার মানে এইটা আর এটা সমান। এখান থেকে x এর মান পাবো, সেই x এর মান এখানে বসাইছি, 6 সাথে 42 গ্রাম। এই 42 গ্রাম কি? এই 42 গ্রাম হচ্ছে নতুন মিশ্রণে সোনা। তাহলে নতুন মিশ্রণে সোনা 42 গ্রাম, আর আগের মিশ্রণে ছিল 30 গ্রাম। তাহলে 30 থেকে 42 কেন হলো?
নিশ্চয়ই নতুন করে কিছু মিশাইছি। কতটুকু মিশাইছি? এই 42 থেকে 30 বাদ দেন, তাহলে 12 গ্রাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি ধরে করব? আরো কয়েকটা করাবো, টেনশন করেন না। এরে এইটা সহজ, আমি তো কেবল একটা করাইছি, আমি তো ভাই আরো আরো 5-6টা অঙ্ক করাবো। আপনি এত টেনশন করতেছেন কেন? আরো 5-6টা অঙ্ক করাবো, তা আপনার তো এখানে মুখস্থ হয়ে যাবে মেথডটা। হ্যাঁ, এই মেথডটা মুখস্থ হয়ে যাবে, এটা লজিক্যাল, ভেরি লজিক্যাল, আপনার ভালো লাগবে। দেখেন কি বলছে এখানে, বলছে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3। 60 লিটার মিশ্রণ, তার মানে মিশ্রণের টোটাল পরিমাণ হচ্ছে 60 লিটার। এই যে 60 লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত 7:3, তার মানে এখানে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই 60 লিটারের মধ্যে কিছু আছে কেরোসিন, কিছু আছে পেট্রোল। বলছে মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে, তার মানে নতুন করে আমরা পেট্রোল মিশাবো। আচ্ছা, তাহলে আমরা কি করি? আমরা একটা কাজ করি, আমরা আগে ওল্ড মিক্সারটা অ্যানালাইসিস করি। এই যে ওল্ড মিক্সের মোট পরিমাণ কত? 60 লিটার। এই যে 60 লিটার, এই 60 লিটারের মধ্যে কেরোসিন ইজ টু পেট্রোল কত? 7:3। এই যে কেরোসিনকে আমরা কে দ্বারা প্রকাশ করতেছি, পেট্রোলকে পি দ্বারা প্রকাশ করতেছি, 7:3। তাইলে কেরোসিন কতটুক আছে বলেন, এদিকে তাকান। এই যে কেরোসিন কত? কেরোসিন যারটা বের করবো সেই অনুপাত উপরে, তার মানে 7 উপরে, নিচে অনুপাতের যোগফল, এই যে 7 আর 3, এই যে 7 আর 3 10 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 60। এই 0 ক্যান্সেল, 6 7 42 লিটার। এই যে এল, তাহলে কেরোসিন 42 লিটার। টোটাল 60 লিটার থেকে এই 42 লিটার বাদ দিলে পেট্রোল বেরোবে, কারণ এর মধ্যে এই 60 লিটারের মধ্যে কিছু আছে কেরোসিন, কিছু আছে পেট্রোল। আমি কেরোসিন বের করে ফেলছি, তাহলে 60 থেকে কেরোসিন বাদ দেন, 42 বাদ দিলে 18 লিটার। 18 লিটার, পেট্রোল হচ্ছে 18 লিটার, বুঝা গেছে? 18 লিটার। এখন আমাকে বলেন নতুন করে কি মিশাইছি, এদিকে তাকান। নতুন করে কি মিশাইছি বলেন? নতুন করে মিশাইছি হচ্ছে পেট্রোল। এতে আরো কি পরিমাণ, নতুন করে মিশাইছি হচ্ছে পেট্রোল। তার মানে হচ্ছে নতুন করে যেহেতু পেট্রোল মিশাইছি, তার মানে পেট্রোলের পরিমাণ, এই যে নিউ মিক্স মানে কি? নতুন করে মিশানোর পরের অবস্থা। তার মানে পেট্রোল, নতুন করে যেহেতু পেট্রোল মিশাইছি, তাহলে পেট্রোল নিয়ে কোনো কাজ নাই। যে জিনিসটা আমরা মিশাবো না সেটা নিয়ে আমাদের কাজ। কেন? কারণ যে জিনিসটা আমি নতুন করে মিশাচ্ছি না, ওর পরিমাণটা এখানেও যা আছে, কারণ আমি যে জিনিসটা মিশাইনি সেটা তো পরিবর্তন হবে না। তাহলে আমার নতুন করে মিশাইছি পেট্রোল, দ্যাট মিন্স কেরোসিনের মানের পরিবর্তন হবে না। মানে কেরোসিন এখানেও 18 লিটার, এই নিউ মিক্সেও কেরোসিন 18 পেট্রোল মিশাইছি না, পেট্রোল মিশাইছি, নতুন করে পেট্রোল মিশাইছি, তার মানে কেরোসিনের মান কোনো পরিবর্তন হবে না। তার মানে কেরোসিন এখানেও 42 লিটার, এই নতুন মিশ্রণেও কেরোসিন হবে 42 লিটার। এইটুকু বুঝছেন কিনা? এবং নতুন মিশ্রণে পেট্রোল মিশানোর পরে এই কেরোসিন আর পেট্রোলের অনুপাত হয়ে গেছে 3:7। এদিকে তাকান। তবে নতুন মিশ্রণে কেরোসিন এবং পেট্রোলের অনুপাত 3:7, তার মানে কেরোসিন ইজ টু পেট্রোল ইজ ইকুয়াল টু 3:7। বলেন তাইলে কেরোসিন হবে এই 3x, অতএব কেরোসিন ইজ ইকুয়াল টু 3x আর পেট্রোল ইজ ইকুয়াল টু 7x। এইবার বলেন কেরোসিন আছে 42 লিটার, তার মানে আবার কেরোসিন হচ্ছে 3x, তার মানে এই 3x যা এই 42 তাই অতএব প্রশ্ন মতে 3x ইজ ইকুয়াল টু 42। এই 3 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 42/3, 3 14 তে 42, তার মানে x এর মান 14। x কত? 14। এই x এর মান এখন এখানে বসাই দিলে পেট্রোল পেয়ে যাব। তাইলে পেট্রোল ইজ ইকুয়াল টু 7x, তাহলে 7 ইন্টু x এর মান 14, 4 সাথে 28 এর 8 হাতে 2, 7 কে 7 2 9, 98 লিটার। তার মানে এই নতুন মিশ্রণে, এই যে নিউ মিক্স নতুন মিশ্রণে পেট্রোল আছে 98 লিটার। বুঝছেন কিনা বলেন? তাহলে নতুন মিশ্রণে পেট্রোল 98 লিটার, আর আগের মিশ্রণে পেট্রোল ছিল 18 লিটার। তাহলে 18 লিটার থেকে পেট্রোল 98 লিটার কেমনে হলো? ওই যে নতুন করে কিছু পেট্রোল মিশাইছি। তাহলে কতটুকু মিশাইছি? নতুন মিশ্রণের 98 লিটার থেকে আগের মিশ্রণের 18 লিটার বাদ দেন, কারণ ওই 18 লিটার তো আগে থেকেই ছিল। অঙ্কে চাইছে আরো কি পরিমাণ মিশালে এই ঘটনা ঘটবে। তাহলে 18 লিটার তো আগে থেকেই ছিল, তাহলে ওইটা তো নতুন করে মিশাইছি কতটুক? তাহলে এইটা বুঝছেন কি? 98 থেকে 18 বাদ দিতে হবে। তাহলে অতএব নতুন করে পেট্রোল মিশানো হয়েছে 98 - 18 ইজ ইকুয়াল টু 80 লিটার। 80 লিটার মিশানো হয়েছে।
এবার কি বুঝছেন? যারা বলছিলেন যে বুঝতেছি না, একটু বলেন তো এবার কি বুঝছেন? মানে এখন কি একটু ক্লিয়ার হলো কিনা বলেন তো? যারা লাইনে বলছিলেন যে বুঝতেছিলাম না, সবার ক্লিয়ার করতে হবে। একটু একটু কাইন্ডলি একটু কমেন্ট করবেন তো প্লিজ। আচ্ছা, নিউ মিক্সের ব্যাপারটা হচ্ছে, শোনেন আবার বলছি, এই অঙ্কের টুইস্ট হলো এখানে যে যে জিনিসটা পরিবর্তন হবে না আপনাকে নিউ মিক্সে এসে সেটা নিয়ে কাজ করতে হবে। যে জিনিসটা আমরা নতুন করে মিশাবো না সেটা নিয়ে কাজ করব। আমি এখানে পেট্রোল মিশাই দিচ্ছি, তার মানে পেট্রোলের পরিমাণটা তো পরিবর্তন হয়ে গেছে। তাহলে মিশাইনি কি? কেরোসিন। তার মানে কেরোসিন পুরাতনেও যা ছিল নতুনেও তাই, কারণ কেরোসিন তো নতুন করে মিশাই নাই। এই জন্য কেরোসিনের পরিমাণটা আমার জানা, আর জানা মান নিয়ে কাজ করা সহজ, তাই আমরা যে জিনিসটা মিশাচ্ছি না সেটা নিয়ে কাজ করতেছি। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। হ্যাঁ, আপনারা এটা করেন তো, এটা করেন তো, দেখি কি অবস্থা। শর্টকাট তো বই আছে, শর্টকাট দিয়ে কি করবেন? শর্টকাট মনে থাকবে না। শর্টকাট থেকে দূরে সরেন, যতদিন শর্টকাট থেকে না সরবেন ততদিন কিন্তু সমস্যা হবে। আমি আপনার খারাপ চাই না। হ্যাঁ, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, এত অস্থির হবেন না, ধৈর্য ধরেন। নিউ মিক্স বুঝতে কি সমস্যা হচ্ছে? কোথায় সমস্যা হচ্ছে বলতে হবে। নিউ মিক্স বলতে কি বোঝাচ্ছি? ওই যে নতুন করে কিছু একটা মিশাচ্ছি না, ওই নতুন করে কিছু একটা মিশানোর পরের যে মিক্সারটা সেটাকে বলা হচ্ছে নিউ মিক্সার। কথা কি বুঝছেন? বুঝতে সমস্যা হচ্ছে ক্লাস শেষে আর একবার দেখবেন। হ্যাঁ, ক্লাস শেষে আর একবার এই মিক্সারের জায়গাতে বের করবেন, বের করে আস্তে আস্তে দেখবেন, না বুঝলে আর একবার আসবেন ব্যাকে। কারণ একটা জিনিস আমার একবারে নাও হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আর কোনো একটা জিনিস মানে আত্মস্থ করাটা তো একবারে আত্মস্থ করাটা তো একটু টাফ। এই জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আমি কিন্তু বারে বারে বলি যে গণিত এমন কোনো ম্যাজিক না যেটা আপনাকে একদম দেখলাম আর করে দিলাম। হ্যাঁ, এরকম কোনো ম্যাজিক না। এটা করতেই কম সময় লাগবে। আমি তো বারে বারেই বলছি শর্টকাট মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে না। কেন এটা লজিক দিয়ে পড়তেছেন? শর্টকাট তো মনেই থাকবে না, কারণ এখানে 3 রকম অঙ্ক আছে। 3 রকম অঙ্কের 3টা শর্টকাট, বইয়েও লেখা আছে দেখবেন। হ্যাঁ, 3 রকম অঙ্কের 3টা শর্টকাট। আমি তো চাই না আপনার ক্ষতি হোক ভাই। এই যে মেথড করালাম এই মেথডেই তো সময় লাগতেছে 30 সেকেন্ড সর্বোচ্চ। তাই অঙ্কে তো আপনার 30 সেকেন্ড সময় দিবেন না একটা অঙ্কের পিছনে পরীক্ষার হলে? দেখেন এখানে কি বলছে, 60 লিটার, এই যে 60 লিটার 60 লিটার ফলের রসে পানি ও কমলার অনুপাত 2:1। তার মানে এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 60 লিটার আর পানি ও কমলার অনুপাত 2:1। তার মানে এখানে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে উপাদান হচ্ছে পানি এবং কমলা 2:1। ওকে, কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে? তার মানে এবার কিন্তু নতুন করে কমলার রস কি করব, এর মধ্যে ইনপুট দিব। মানে এখন মিশাবো কমলার রস। তাহলে এখানে ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পানি এবং কমলার রস, তাহলে ওল্ড মিক্স মানে পুরাতন মিক্সার। তাহলে দেখেন পানি ও কমলার রসের অনুপাত, তার মানে পানিকে ওয়াটার ডাব্লিউ দ্বারা প্রকাশ করব আর কমলার রসকে ও দ্বারা প্রকাশ করব। তার মানে ওয়াটার ইজ টু অরেঞ্জ ইজ ইকুয়াল টু কত? 2:1। আর এই পানি এবং কমলার রস মিলে হলো 60 লিটার। তার মানে এখানে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 60 লিটার। তাহলে বলেন আমাকে, তাহলে পানি কতটুকু আছে, ওয়াটার আছে কতটুকু? যারটা বের করব সেই অনুপাত উপরে, তার মানে এই যে ওয়াটার হচ্ছে 2 অনুপাত, তাহলে 2 উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল 2 আর 1 যোগ করলে 3 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 60। 3 দিয়ে এটাকে কাটলে 20, 20 দুগুণী 40, 40 লিটার। এটা কি? পানি। পানি হচ্ছে 40 লিটার। পানি যদি 40 লিটার হয়, এই যে 60 লিটার জুসের মধ্যে পানি 40 লিটার, তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে অরেঞ্জ মানে কমলা। তাহলে অরেঞ্জ কত আছে? অরেঞ্জকে পাবো হচ্ছে এই টোটাল 60 লিটার থেকে 40 লিটার পানি বাদ দিলেই তো হবে। তাহলে 60 - 40 ইজ ইকুয়াল টু 20 লিটার। তার মানে অরেঞ্জ আছে 20 লিটার। বুঝছেন কিনা বলেন?
তাহলে ওল্ড মিক্সচার অ্যানালাইসিস করে আপনাকে যে কাজটা করতে হবে, আচ্ছা ওল্ড মিক্সচার অ্যানালাইসিস করে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ওই ওল্ড মিক্সচারের মধ্যে কোন ইনগ্রেডিয়েন্ট কতটুকু আছে বের করে ফেলবো। এবার বলেন নতুন করে মিশাইছেন কি? এই প্রশ্নে নতুন করে মিশাইছে কি? এই প্রশ্নে নতুন করে মিশাইছে কমলার রসের পরিমাণ কি পরিমাণ বৃদ্ধি করলে, তার মানে নতুন করে কমলার রস মিশাইছি। তাহলে নতুন, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, নতুন করে কমলার রস মিশাইছি, তাহলে নিশ্চয়ই তাহলে পরিবর্তন হবে না কোনটা? কমলার রস মিশাইছি মানে অরেঞ্জের পরিমাণ বাড়াইছি, তার মানে পানি এবার পরিবর্তন হবে না পানি, তার মানে এই পুরাতন মিশ্রণে পানি আছে 40 লিটার, তার মানে হচ্ছে এই নতুন যে মিশ্রণ নিউ মিক্স মানে কি কমলার রস আলাদা করে মিশানোর পরের যে মিক্স সেটা নিউ মিক্স, এই নিউ মিক্সেও পানি 40 লিটারই থাকবে, কারণ আমি নতুন করে মিশাইছি কমলার রস, তার মানে এই 60 লিটারের মধ্যে আরো কমলার রস ঢেলে দিছি, তার মানে পানি তো ঢালি নাই, তাই না? তার মানে পানি এখানে 40 ছিল, এখানেও ওয়াটার 40 হবে, এই জন্য ওয়াটার ইজ ইকুয়াল টু 40 লিটার লিখে রাখলাম। এই যে এখন ওয়াটার কিন্তু 40ই আছে, কারণ এখন এই নতুন করে এর মধ্যে কমলার রস ঢুকানোর ফলে দেখেন কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে, তার মানে এই যে পানি এবং কমলার অনুপাত, প্রথমে কার কার অনুপাত ছিল? পানি কমলা, তার মানে বুঝতে হবে এখানেও এটা কিন্তু পানি কমলার অনুপাত, বলা নাই, বুঝে নিতে হবে যে আগে যেভাবে সিকোয়েন্স দেওয়া ছিল অনুপাতের, এখানেও সেই অনুপাতে হবে। তাহলে পানি ইস্টু কমলা ছিল আগে 2:1, নতুন করে কমলার রস মিশানোর ফলে হয়ে যাবে 1:2, তার মানে ওয়াটার ইস্টু অরেঞ্জ ইজ ইকুয়াল টু 1:2, তার মানে ওয়াটার হবে 1x, 1 এর সাথে x গুণ করলে তাহলে ওয়াটার হচ্ছে 1x, 1x মানে তো x, আর অরেঞ্জ কত? অরেঞ্জ হচ্ছে 2 অনুপাত, তার মানে 2x। এখন এই অঙ্কে ওয়াটার আছে 40 লিটার, এই যে নিউ মিক্সারে ওয়াটার 40 লিটার, এখন পুরাতন মিক্সারেও কিন্তু ওয়াটার 40 লিটার, তাহলে অনেকে বলে নিউ মিক্সারে কেমনে ওয়াটার 40 লিটার হয়? কারণ আমি নতুন করে তো পানি মিশাইনি, তার মানে পানি পুরাতন মিশ্রণে যা ছিল নতুন মিশ্রণ তাই, তাহলে ওয়াটারের পরিমাণ হচ্ছে x, আর এখানে বলতেছি ওয়াটারের পরিমাণ 40, তার মানে x ইজ ইকুয়াল টু 40, তাহলে x ইজ ইকুয়াল টু কত? 40। x এর মান 40 পেয়ে গেছি, এই x এর মান বের করাটাই তো আমার কাজ, এইখানে x এর মান বসাতে হবে। তাহলে অতএব অরেঞ্জ কত হচ্ছে? অরেঞ্জ তো 2x, তাহলে অরেঞ্জ ইজ ইকুয়াল টু 2 ইন্টু x এর মান কত? 40, তাহলে 80, তার মানে নতুন মিশ্রণে এই অরেঞ্জ হচ্ছে নতুন মিশ্রণ, এই যে নতুন মিশ্রণে অরেঞ্জ কত? 80 লিটার, নতুন মিশ্রণে অরেঞ্জ 80 লিটার, তাহলে নতুন করে কমলার রস মানে অরেঞ্জ কতটুকু মিশাইছি? তাহলে এই যে 80 লিটার হচ্ছে নতুন মিশ্রণে, তার মধ্যে তো ভাইয়া আগের মিশ্রণে তো 40 লিটার ছিল, এই 40 এর মধ্যেই তো মিক্স করছি, তার মানে এই 40 তো আগে থেকেই ছিল, তাহলে এই টোটাল 80 লিটার থেকে ওই আগের মিশ্রণের 40 লিটার বাদ দিলে নতুন করে কতটুকু মিশ্রণ করছি সেটা বেরোবে, তার মানে নতুন করে মিশ্রণ করা হয়েছে 80 লিটার মাইনাস 40 লিটার ইজ ইকুয়াল টু 40 লিটার, নতুন করে 40 লিটার মিশ্রণ করা হয়েছে, বুঝছেন কিনা বলেন? যারা বুঝতেছিলেন না তারা এখনো বোঝেন নাই। এই মেথডটা সহজ, এই মেথডটা সহজ এবং ভেরি লজিক্যাল। আপনাকে তো অঙ্কটা খালি মানে শর্টকাট মুখস্থ করলে হবে না, মনে তো রাখতে হবে। এখানে একটা শর্টকাট দিয়ে হলে আমি করে দিতাম, বুঝছেন? যদি এই সব অঙ্ক একটা শর্টকাট দিয়ে করলে হতো তাহলে করে দিতাম। এখানে এই অঙ্ক উবার 3 ক্যাটাগরির, তার ভিতর 2 ক্যাটাগরি শর্টকাট দিয়ে হয়, 1 ক্যাটাগরি শর্টকাট দিয়ে হয় না। আচ্ছা 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 আচ্ছা, অরেঞ্জ, হ্যাঁ ঠিক আছে, অরেঞ্জ আগের মিশ্রণে অরেঞ্জ ছিল 20 লিটার, সরি আগের মিশ্রণে অরেঞ্জ ছিল 20 লিটার, তাইলে আমাকে বাদ দিতে হবে, দেখেন নতুন মিশ্রণে অরেঞ্জ 80 লিটার আর আগের মিশ্রণে অরেঞ্জ ছিল 20 লিটার, তার মানে 80 থেকে 20 বাদ দিতে হবে, 80 থেকে 20 বাদ দিতে হবে, জি 80 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 60 লিটার। এই যে নতুন মিশ্রণে 80 লিটার অরেঞ্জ আর আগের মিশ্রণে ছিল 20 লিটার অরেঞ্জ, এই 80 লিটার অরেঞ্জ তাহলে আগে থেকে তো ওই 20 লিটার ছিল, তাহলে নতুন করে কতটুকু দিছে কি করে পাবো? টোটাল অ্যামাউন্ট থেকে আমাকে ওই পুরাতন মিশ্রণের 20 লিটার বাদ দিলে 60 লিটার, উত্তর 60 লিটার। জি জি ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখেন হয়েছে না এটা? ঠিক আছে, নেক্সট নেক্সট মুখস্থ হয়ে যাবে বলছি না, আরো এরকম 2-3টা টাইপের করাবো, তাহলে এখানেই ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে 70 লিটার পেট্রোল অকটেনের মিশ্রণে পেট্রোল ও অকটেনের অনুপাত 5:2, তার মানে এখন আপনার মিশ্রণটা হচ্ছে 70 লিটার টোটাল অ্যামাউন্ট, আর এর মধ্যে আছে হচ্ছে পেট্রোল এবং অকটেন, ওকে ফাইন, 5:2 অনুপাতে পেট্রোল অকটেন আছে। তাহলে আমরা একটা কাজ করি, আগে আমরা মিশ্রণটা অ্যানালাইসিস করে বের করে ফেলি, ওল্ড মিক্সচারটা অ্যানালাইসিস করে বের করে ফেলি। ওল্ড মিক্সচারে টোটাল অ্যামাউন্ট কত? 70 লিটার,
এর মধ্যে কি কি আছে, এর মধ্যে আছে পেট্রোল আর অকটেনের অনুপাত 5:2, তার মানে আগে আছে পেট্রোল, তার মানে পেট্রোল ইস টু অকটেন, এটা আবার অরেঞ্জ মনে করেন না, 5:2। এখন এর মধ্যে তাহলে পেট্রোল কতটুকু আছে বের করে ফেলি, এই যে পেট্রোল ইজ ইকুয়াল টু, যারটা বের করবো সেটা উপরে, তার মানে পেট্রোলের অনুপাত 5 উপরে, নিচে অনুপাতের যোগফল 5 আর 2 7 ইন্টু মোট পরিমাণ হচ্ছে 70 লিটার, 7 10 70 আর 5 10 50, তার মানে পেট্রোল আছে 50 লিটার। তাই 70 লিটার মধ্যে পেট্রোল যদি হয় 50 লিটার, তাহলে অকটেন আছে কিভাবে পাবো, এই 70 থেকে 50 বাদ দেন, তার মানে অকটেন ইজ ইকুয়াল টু 70 মাইনাস 50 ইজ ইকুয়াল টু 20 লিটার, তার মানে অকটেন আছে 20 লিটার। ব্যাস, আমি নিউ ওল্ড মিক্সার অ্যানালাইসিস করে কতটুক পেট্রোল ছিল কতটুক অকটেন ছিল বের করে ফেলছি। এবার নিউ মিক্সার, নিউ মিক্স, এই নিউ মিক্সে এসে আমি কি বলছি, নতুন করে কি মিশাইছি বলেন তো, নতুন করে কি মিশানো হয়েছে, এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশালে, তার মানে নতুন করে অকটেন মিশাইছি, যেহেতু আমি নতুন করে অকটেন মিশাইছি তার মানে অকটেনের পরিমাণটা পরিবর্তন হয়ে গেছে, তার মানে পেট্রোল মিশাইনি। এদিকে তাকান, অকটেন মিশাইছি মানে কি, পেট্রোল মিশাইনি, যেহেতু পেট্রোল মিশাইনি, যে জিনিসটা মিশাবো না সেটা নিয়ে আমাদের কাজ, এখানে আমরা মিশাইনি হচ্ছে পেট্রোল, তার মানে পেট্রোল আমার আগে 50 লিটার ছিল, নতুন মিশ্রণে পেট্রোল 50 লিটার হবে, এটা আগে লিখে ফেলবো। কেন, কারণ পেট্রোল তো মিশাইনি, তার মানে পেট্রোল আগেও যা পরেও তাই, পেট্রোলের পরিমাণটা জানা। এইবার বলছে এই তাহলে আর কত লিটার অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 2:1 হয়ে যাবে, তার মানে নতুন মিক্সচারে মানে এই অকটেন মিশানোর পরে পেট্রোল এবং অকটেনের অনুপাত হবে 2:1, তার মানে পেট্রোল ইস টু অকটেন ইজ ইকুয়াল টু 2:1। তাহলে পেট্রোল হবে 2 এর সাথে x গুণ করলে পেট্রোল হচ্ছে 2x, আর অকটেন হবে 1 এর সাথে x গুণ করলে অকটেন হচ্ছে x। ক্লিয়ার? তাইলে এখন বলেন, তাহলে এই যে পেট্রোলের পরিমাণ 2x আবার পেট্রোলের পরিমাণ 50, তার মানে এই 2x ইজ ইকুয়াল টু 50, তাহলে 2x ইজ ইকুয়াল টু 50, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, এই x এর মানটা 25, তাহলে x এর মান বের হয়েছে, এই x এর মান এখানে বসালেই তো অকটেনের মান পেয়ে যাচ্ছি, তাহলে অকটেন ইজ ইকুয়াল টু x, x এর মানও বের হয়েছে 25, তার মানে x ই হচ্ছে অকটেন, তাহলে অতএব অকটেন ইজ ইকুয়াল টু x, মানে অকটেন ইজ ইকুয়াল টু কত, 25 লিটার। এই অকটেন 25 লিটার নতুন মিশ্রণে, তাহলে পুরাতন মিশ্রণে তো আগে আমার 20 লিটার ছিলই, এই 20 লিটার অকটেন তো আগে থেকে ছিলই, নতুন করে আমি কিছু অকটেন মিশাইছি, এর ফলে কি হয়ে গেছে, মোট অকটেন হয়ে গেছে 25 লিটার। তাহলে নতুন করে কতটুকু মিশাইছি, আগে যে 20 লিটার ছিল ওটা তো ছিলই, তাহলে 25 কেমনে হলো, নতুন করে কিছু মিশাইছি তার জন্য তো বাইরে 25 হয়ে গেছে, তাহলে কতটুকু মিশাইছি কি করে পাবো, এই 25 থেকে ওই যে আগের অকটেন 20 বাদ দিয়ে দেবো, তার মানে নতুন করে অকটেন মিশানো হয়েছে 25 মাইনাস 20 ইজ ইকুয়াল টু কত, 5 লিটার। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। হয়েছে এটা? ক্লিয়ার? এখন কি, এখন বলেন তো জিনিসটা ইজি লাগতেছে কিনা, ইজি লাগতেছে কিনা? একটা অঙ্ক করে কোনোদিন একই টাইপের জিনিস ইজি লাগে না, একই টাইপের 8-10টা করতে হয়, একই টাইপের 8-10টা করতে হয়, তখন ইজি হয়, তখন প্র্যাকটিস মানে তখন স্পিড চলে আসে। আর আমরা কি করি, এক টাইপের একটা করে 15-20টা হোমওয়ার্ক দিয়ে দেই, এটা না। ক্লাসে একজন শিক্ষকের উচিত, আমি মনে করি যে একই টাইপের অন্তত 5-6টা অঙ্ক করানো, একই রকমের, ডেটা চেঞ্জ করে দিবে, একটু ঘুরাই পেঁচাই দিবে, কিন্তু একই রকমের 5-6টা অঙ্ক করাই দেওয়া, যাতে স্পিড বাড়ে, যাতে অঙ্কটার ভেতরে সে ঢুকতে পারে। কিন্তু আমরা কি করি, একটা অঙ্ক সলভ করে দিয়ে 10টা হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্কের মধ্যে 5টা পারবে না, তখন একটা স্টুডেন্ট পড়ার আগ্রহ হারাই ফেলতেছে, আর পড়তে চাচ্ছে না, আমি পারছি না। এটা আত্মস্থ করেন, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, শর্টকাটে যায়েন না। হ্যাঁ, কারণ এক একটা এই সব অঙ্ক যদি একটা শর্টকাট দিয়ে হতো আমি সত্যি করে দিতাম। নেক্সট দেখেন, এবার আসছে পার্সেন্টেজ, তবু আমরা এইভাবেই করে ফেলবো, এইভাবেই করে ফেলবো, দেখেন হোক পার্সেন্টেজ, সমস্যা নাই। কি বলছে, 64 গ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, তার মানে এখানে কিন্তু এখানেও একটা মিশ্রণ, কিন্তু এই মিশ্রণে হচ্ছে একটা উপাদান হচ্ছে বালি, একটা উপাদান হচ্ছে পাথর, বালি এবং পাথর, কথা বোঝা গেছে? কি বলছে, 64 গ্রাম, টোটাল পরিমাণ 64 গ্রাম, এর মধ্যে উপাদান হচ্ছে বালি আর হচ্ছে পাথর, পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%। দেখেন, বালি এবং পাথরের অনুপাত না দিয়ে বলছে বালির পরিমাণ 25%। ওকে ফাইন, সমস্যা নাই, পার্সেন্টেজ দেওয়া থাকলে এই 64 গ্রামের মধ্যে কতটুক বালি আছে কতটুক পাথর আছে এটা বের করা আরো সহজ।
না শাকিল ভাইয়া, আমি আপনার উপর রাগ করে বলছি না, মানে আমি বলতে চাচ্ছি মানে আপনি কি জিনিসটা বুঝছেন, মানে এই মেথডটা কি বুঝছেন, মানে মাথায় কি ঢুকছে, আমি সেটা বলতে চাচ্ছি। যদি আপনি না বোঝেন তাহলে আমাকে ক্লাস শেষে আমাকে মেসেঞ্জারে নক দিন, প্রয়োজন আপনার সাথে কথা বলে আমি আপনাকে বুঝাই দিব, ঠিক আছে, পার্সোনালি কথা বলে বুঝাই দিব, ওকে। আর যদি বোঝেন তাহলে আমাকে বললেন যে হ্যাঁ বুঝতে পারছি। দেখেন 64 গ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, তাহলে এই 25% কি বালি? আচ্ছা, তার মানে এই 64% কে, এই 64 গ্রাম টোটাল অ্যামাউন্ট, এটাকে আমরা অ্যানালাইসিস করে আগে বের করে ফেলি যে আসলে বালি কতটুক, পাথর কতটুক, এই জিনিসটা আমরা বের করে ফেলি। তাহলে ওল্ড মিক্স, ওল্ড মিক্সচারকে অ্যানালাইসিস করে ফেলি। টোটাল অ্যামাউন্ট কত? 64 গ্রাম। এই 64 গ্রামের মধ্যে এদিকে তাকান, বালি, আরে বালি হলো স্যান্ড আর পাথর হলো স্টোন। আরে আল্লাহ, দুইটাই তো এস, তো সমস্যা, দুইটাই যেহেতু এস তাহলে বালিকে আমরা বি দ্বারা প্রকাশ করি। এই যে বিতে বালি, বুঝছেন, বিতে বালি, পিতে পাথর, কিছু করার নাই, যেহেতু দুইজনের ইংরেজির প্রথম অক্ষর একই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বালির পরিমাণ কত? বালির পরিমাণ হচ্ছে 25%। কার 25%? এই টোটাল 64 গ্রামের, এই যে টোটাল অ্যামাউন্ট 64, এই টোটাল অ্যামাউন্ট 64 গ্রামের 25%। তার মানে বালি হলো 64 এর 25%। তাহলে 64 এর মানে গুণ 25, আর পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ। এই 25 দিয়ে 100 যায় 4 বার, 4 দিয়ে 64 16 বার, তার মানে বালি হলো 16 গ্রাম। বালি কত? 16 গ্রাম। তার মানে 64 গ্রামের মধ্যে বালি হলো 16 গ্রাম। আচ্ছা, বালি যদি 16 গ্রাম হয় তাহলে এই 64 গ্রামের বাকিটা কি? পাথর। তাহলে পাথর পি ইজ ইকুয়াল টু 64 মাইনাস 16, 64 থেকে 16 গেলে 48 গ্রাম। আমার কথা বুঝছেন কিনা বলেন? আমরা কি করলাম? ওল্ড মিক্সার অ্যানালাইসিস করে কতটুক বালি আছে, কতটুক পাথর আছে সেটা বের করে ফেলছি। এইবার আমরা নিউ মিক্সে চলে আসবো। বলছে কত গ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ হয়ে যাবে 40%। দেখেন, তার মানে নতুন করে আমরা কি মিশাবো? বলেন, নতুন করে আমরা মিশাবো, কিন্তু এদিকে তাকান, নতুন করে আমরা মিশাবো হচ্ছে কত গ্রাম বালি মিশালে, নতুন করে বালি মিশাবো। বালি মিশানোর পরে পাথর টুকরা হয়ে যাবে 40%। এরে আল্লাহ, পাথর টুকরা হয়ে যাবে 40%। তাহলে এবার কিন্তু পাথর, আগের অঙ্কগুলোতে যেমন সরাসরি এই নতুন মিক্সারে গোল্ড এবং তামার অনুপাত দেওয়া ছিল, বাট এখানে কিন্তু নিউ মিক্সারে মানে মিশানোর পরে তাদের অনুপাত দেওয়া নাই, দেওয়া আছে পাথর টুকরা হবে 40%। ওকে ফাইন। তাকান, আমাকে বলেন মিশাইছি কি? নতুন করে বালি মিশাইছি, তার মানে পাথরের পরিমাণ পরিবর্তন হবে না। তার মানে পাথরের পরিমাণ আগেও ছিল 48 গ্রাম, এই নতুন মিশ্রণেও পাথর হবে 48 গ্রাম। এইটুকু আমি বুঝাইতে পারছি, আশা করি বুঝছেন। এইবার অঙ্কে বলছে পাথর টুকরার পরিমাণ এই নতুন মিশ্রণ হবে 40%, তার মানে পাথর টুকরা পি ইজ ইকুয়াল টু 40%। পি ইজ ইকুয়াল টু 40%, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু 40%। তাহলে আমাকে বলেন, পি যদি 40% হয় তাহলে বাকিটা কি? পাথর 40% হলে টোটাল অ্যামাউন্ট তো 100%, তাহলে পাথর যদি 40% হয় তাহলে বাকি 60% হচ্ছে বালি। তাহলে নতুন মিশ্রণে বালি হলো 60%। নতুন মিশ্রণে বালি কত? 60%। এটুকু বুঝছেন? এখন এখান থেকে কিন্তু আমি বালি ইস্টু পাথর যদি করি, এই যে পাথর ইস্টু বালি, এদিকে তাকান, পাথর ইস্টু বালি, তাহলে পাথর হলো 40 আর বালি হলো 60। এটা কাটা, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, তাহলে পাথর ইস্টু বালি 2:3। এটা দেওয়া ছিল না, আমরা বের করে ফেললাম। পাথর ইস্টু বালি আমার নতুন মিশ্রণে দেওয়া ছিল না, আমি বের করে ফেললাম। এইবার বলেন তাহলে পাথর নতুন মিশ্রণে কত? পাথর নতুন মিশ্রণে পাথর হলো 2x, আর বালি কত? বালি হলো 3x, বালি 3x। এবং প্রশ্নে কিন্তু বলা আছে এই নতুন মিশ্রণে কিন্তু আমি পাথর 48 গ্রাম, তাহলে পাথর হচ্ছে 2x নতুন মিশ্রণে, আবার পাথরের পরিমাণ 48 গ্রাম, তার মানে এই 2x ইজ ইকুয়াল টু 48। তাহলে অতএব 2x ইজ ইকুয়াল টু 48, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 48 কে 2 দিয়ে ভাগ করলে 24। এই x এর মান এখন এখানে বসাই দিলে নতুন মিশ্রণে বালির পরিমাণ পেয়ে যাবো। তাহলে বালি ইজ ইকুয়াল টু হচ্ছে 3x, তাহলে 3 ইন্টু x এর মান হচ্ছে 24, 3 24 72, তার মানে বালির পরিমাণ নতুন মিশ্রণে 72 গ্রাম। নতুন মিশ্রণে বালি 72 গ্রাম। তাহলে নতুন করে কতটুক বালি মিশাইছি? তাহলে পুরাতন মিশ্রণে কতটুক ছিল বালি? পুরাতন মিশ্রণে ছিল 16 গ্রাম বালি,
আর নতুন মিশ্রণ হলো 72 গ্রাম। তাহলে 72 গ্রাম কেমনে হলো? 16 গ্রাম ছিল, 72 কেমনে হলো? নিশ্চয় নতুন করে বালি মিশাইছি। কতটুকু মিশাইছি কি করে পাবো? এই 72 গ্রাম থেকে পুরো আগের মিশ্রণে 16 গ্রাম বাদ দেন, তাহলে অতএব নতুন করে বালি মিশাতে হয়েছে 72 - 16 ইজ ইকুয়াল টু 56 গ্রাম। 56 গ্রাম বালি নতুন করে মিশাইছি। এই অঙ্কের টুইস্ট হলো আগের অঙ্কগুলোতে দেখেন, আগের অঙ্কগুলোতে মানে মিশানোর পরে মানে নতুন করে অক্টেন মিশানোর পরে পেট্রোল অক্টেনের অনুপাত 2:1 হয়েছে। মানে মিশানোর পরে অনুপাত মানে ইনগ্রেডিয়েন্ট দুইটার অনুপাত কত হয়েছে সেটা সরাসরি বলা ছিল। আগের অঙ্কেও দেখেন মিশানোর পরে অনুপাত হয়ে গেছে তো বলা ছিল। বাট এই অঙ্কটা টুইস্ট হলো নতুন করে বালি মিশানোর পরে বালি পাথরের অনুপাত কত হয়েছে সেটা দেওয়া নাই, বলছে পাথর হলো 40%। ওই পাথর 40% হলে বাকিটা 60% বালি। এই দুইটা ডাটা থেকে আমাকে অনুপাতটা বের করতে হবে। বুঝছেন কিনা বলেন? আগের অঙ্কের সাথে এইটুক পার্থক্য। ঠিক আছে, পার্সেন্টেজে দেওয়া থাকলে সমস্যা কি? পার্সেন্ট থেকে অনুপাত বের করা তো কোনো ব্যাপারই না। অনেকে আমাকে বলবেন যে ভাই এখানে পার্সেন্ট ছিল আপনি যে অনুপাত করার সময় পার্সেন্ট দুটা দিলেন না। পার্সেন্ট দিয়ে লাভ কি? এখানে পার্সেন্ট দিয়ে মানে পার্সেন্ট তোলার জন্য 100 দিয়ে ভাগ, এখানেও 100 দিয়ে ভাগ, উপরেও 1%, নিচেও পার্সেন্ট তো এমনি কাটা। অঙ্ক বুঝছেন? আশা করছি অঙ্ক বুঝছেন। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সটে কি বলছে দেখেন, একই টাইপ বুঝতে হবে। আচ্ছা, 40 কেজি জৈব ইউরিয়া সারের মিশ্রণে জৈব সারের পরিমাণ 10%। তার মানে টোটাল অ্যামাউন্ট হচ্ছে 40 কেজি এবং এই 40 কেজির মধ্যে দুইটা ইনগ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে জৈব সার, একটা হচ্ছে ইউরিয়া সার। এই জৈব সার এবং ইউরিয়া সারের মধ্যে জৈব সারের পরিমাণ হচ্ছে 10%। তার মানে এই 40 কেজির মধ্যে 10% জৈব সার, বাকিটা ইউরিয়া সার। তাহলে এইটাকে আমরা অ্যানালাইসিস করে আমরা বের করে ফেলবো যে এখানে কতটুক জৈব সার আছে, কতটুকু ইউরিয়া সার আছে। তাহলে এটা হলো ওল্ড মিক্স। তাহলে ওল্ড মিক্সের টোটাল অ্যামাউন্ট কত? 40 কেজি। এই 40 কেজির মধ্যে জৈব সারকে আমি জে দ্বারা প্রকাশ করতেছি। বুঝছেন? জে দ্বারা প্রকাশ করতেছি জৈব সার। ইউরিয়া সারকে ইউ দ্বারা প্রকাশ করবো। জে জৈব সার ইজ ইকুয়াল টু দেখেন 10%। তার মানে এই 40 কেজির 10%, তার মানে 40 এর 10%। তাহলে জৈব সার ইকুয়াল টু 40 × 10/100। এই 0 ক্যান্সেল, এটা ক্যান্সেল। তাহলে জৈব সার হলো 4 কেজি। তাহলে টোটাল অ্যামাউন্ট 40 কেজি। এই 40 কেজির মধ্যে 4 কেজি জৈব সার হলে বাকিটা কি? ইউরিয়া সার। ইউরিয়া সারকে আমি ইউ দ্বারা প্রকাশ করতেছি। তাহলে অতএব ইউরিয়া সার হচ্ছে ওই 40 কেজি থেকে 4 কেজি বাদ দিলে 36 কেজি। তার মানে আমি এই মিশ্রণটা অ্যানালাইসিস করে এর মধ্যে কতটুকু জৈব সার ছিল, কতটুকু ইউরিয়া সার ছিল, এটা আমরা বের করে ফেলছি। রাইট? এবার আমাদের কি করতে হবে? এবার কি বলছে নতুন করে যে নিউ মিক্স এসে কি করছে? নিউ মিক্সে এসে কত কেজি জৈব সার মিশালে, তার মানে নতুন করে মিশাইছে জৈব সার। তার মানে জৈব সারের পরিমাণ পরিবর্তন হয়ে যাবে। কেন নতুন করে জৈব সার মিশাইছি? তাহলে মিশাইনি কি? ইউরিয়া সার। তার মানে ইউরিয়া সার পুরাতন মিশ্রণে যত কেজি ছিল, নতুন মিশ্রণে ইউরিয়া সার তত কেজি থাকবে, যেহেতু ইউরিয়া সার নতুন করে মিশানো হয়নি। তার মানে নতুন মিশ্রণে ইউরিয়া সারের পরিমাণটা ফিক্সড। ইউরিয়া সারের পরিমাণ কত? এই ইউরিয়া সারের পরিমাণ আছে হচ্ছে, আগে ছিল 36 কেজি, এখনো 36 কেজি আছে। এবার বলছে কত কেজি জৈব সার মিশাইছি। এখন বলেন কত কেজি জৈব সার মিশালে নতুন মিশ্রণে জৈব সারের পরিমাণ হবে 20%। তার মানে নতুন মিশ্রণে জৈব সার, এই যে জৈব সার যে, এটা হলো 20%। তাহলে বলেন 20 টোটাল তো 100%, তার মধ্যে 20% জৈব সার হলে বাকি 80% হলো ইউরিয়া সার। বলা নাই, বুঝে নিতে হবে। তাহলে ইউরিয়া সার 80%, এটা বলা থাকবে না, বুঝে নিতে হবে। 20% জৈব সার হলে বাকি 80% কি? ইউরিয়া সার। রাইট? এইখান থেকে জৈব সার এবং ইউরিয়া সারের অনুপাত বের করে ফেলতে হবে। জৈব সার ইস টু ইউরিয়া সার, জৈব সার উপরে 20, ইউরিয়া সার 80। এটা ক্যান্সেল, 2 × 2 4 × 2 8, মানে 1:4। তার মানে জৈব সার 1 অনুপাত, ইউরিয়া সার 4 অনুপাত। তাহলে কি আমি বলতে পারি না তাহলে জৈব সার হচ্ছে 1 × x মানে 1x, আর ইউরিয়া সার হচ্ছে 4 × x = 4x। এইবার এই প্রশ্নে ইউরিয়া সার, এই যে নতুন মিশ্রণে ইউরিয়া সার 36 কেজি,
আর এখানে ধরতেছি ইউরিয়া সারের মান 4x ধরে নিছি, তাহলে এটাও ইউরিয়া সার, এটাও ইউরিয়া সার নতুন মিশ্রণে, সুতরাং এইটা ইজ ইকুয়াল টু এইটা, তার মানে 4x ইজ ইকুয়াল টু 36। এই 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই 4, তার মানে x ইজ ইকুয়াল টু 9। x এর ভ্যালু 9, x এর ভ্যালু 9। এখন বলেন জৈব সারের মান এখানে কত ধরছি? জৈব সার ইজ ইকুয়াল টু x ধরছি, তার মানে x এর মান 9 বের হইছে, মানে জৈব সারের মান 9 বের হইছে। তাহলে অতএব x এর মান 9 আর জৈব সার মানে x, তাহলে জৈব সার মানে x, তাহলে x এর মান 9, তার মানে 9 কেজি। তার মানে নতুন মিশ্রণে জৈব সার 9 কেজি। আগের মিশ্রণে কয় কেজি ছিল? 4 কেজি। তাহলে 4 কেজি থেকে 9 কেজি কেমনে হলো? নিশ্চয়ই নতুন করে মিশাইছিলাম। এই যে বলছে কত কেজি জৈব সার মিশালে, তাহলে কতটুকু মিশাইছি? নতুন মিশ্রণে 9 কেজি, সেখান থেকে ওই যে আগের মিশ্রণে যে 4 কেজি ছিল ওটা তো মিশাইনি, ওটা তো নতুন করে মিশাইনি, ওটা তো আগে থেকেই ছিল। তাহলে নতুন করে মিশাইছি কি করে পাবো? এই 9 কেজি থেকে আগের 4 কেজি বাদ দিতে হবে, তার মানে নতুন করে মিশানো হয়েছে 9 - 4 ইজ ইকুয়াল টু 5 কেজি, তার মানে 5 কেজি জৈব সার নতুন করে মিশানো হয়েছে। বুঝছেন কিনা বলেন? আচ্ছা হয়েছে এটা। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন। আচ্ছা নেক্সট কোশ্চেনে বলছে একটি সংকর ধাতু মানে মিশ্রণ, বুঝতে পারছেন। একটি সংকর ধাতুতে কপার ও জিঙ্কের অনুপাত, কিসের অনুপাত? একটি সংকর ধাতুতে কপার ও জিঙ্ক, তাহলে দুইটা ইনগ্রেডিয়েন্ট, একটা হলো কপার একটা হচ্ছে জিঙ্ক। এই কপার ও জিঙ্কের অনুপাত 5:2। যদি 17 কেজি 500 গ্রাম, এই যে 17 কেজি 500 গ্রাম সংকরে, এই 17 কেজি 500 গ্রাম সংকর মানে কি জানেন? ওই যে কপার আর জিঙ্ক মিলে 17 কেজি 500 গ্রাম, যেখানে কপার এবং জিঙ্কের অনুপাত হচ্ছে 5:2। তার মানে 17 কেজি 500 গ্রাম হচ্ছে কপার এবং জিঙ্ক মিলে, এই যে সংকর ধাতুর কথা বলছে না, একটি সংকর ধাতু, এই সংকর ধাতুর টোটাল অ্যামাউন্ট হচ্ছে 17 কেজি 500। কথা কি বুঝছেন? তার মানে এখন কি বলছে, এই গ্রামের পরে একটা দাড়ি হবে, বুঝছেন? এই গ্রামের পরে একটা দাড়ি হবে, এখানে একটা দাড়ি হবে। সংকরে মানে এই যে 17 কেজি 500 গ্রাম যে সংকরটা আছে, এই সংকরের মধ্যে আরো এত কেজি মিশ্রিত করা হলো। এতক্ষণ ধরে আমরা করছি যে নতুন আরো কতটুকু মিশ্রণ করলে, আর এই অঙ্কে বলেই দিছে যে এই সংকরের মধ্যে আরো 1.25 কেজি জিঙ্ক মিশ্রিত করছে, বলছে করা হয়। তাহলে নতুন যে সংকর মানে এইটা, এই জিঙ্ক, এতখানি জিঙ্ক আবার মিশানোর পরে নতুন যে সংকরটা তৈরি হলো মানে নিউ মিক্স, সেখানে কপার ও জিঙ্কের অনুপাত কত? আর এতক্ষণ কি করছিল? কতটুক মিশালে অনুপাত এত হবে। এবার বলছে এতটুক মিশাইছি, তাহলে অনুপাত কত হবে? বুঝছেন? তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ওল্ড মিক্সারটা অ্যানালাইসিস করে ফেলা। ওল্ড মিক্স অ্যানালাইসিস করব। ওল্ড মিক্সের পরিমাণ হচ্ছে 17 কেজি 500 গ্রাম। 17 কেজি 500 গ্রাম মানে 17.5 কেজি। এদিকে তাকান, 17 কেজি মানে 17 কেজি আর 500 গ্রাম মানে হাফ কেজি, তাই 17.5 কেজি। ক্লিয়ার? এই 17.5 কেজির মধ্যে কপার এবং জিঙ্ক হচ্ছে 5:2 অনুপাতে আছে, তার মানে কপার ইস টু জিঙ্ক 5:2। কপার ইস টু জিঙ্ক যদি 5:2 হয়, তাহলে এখানে কপার কত? কপার বের করবো, তাহলে কপারের অনুপাত 5 উপরে যাবে, আর নিচে এই অনুপাতের যোগফল 5 আর 2 7 ইন্টু টোটাল পরিমাণ হচ্ছে 17.5। আমি আপনাদের বলছিলাম ভাগ করার সময়, এই 7 দিয়ে এটাকে ভাগ করার সময় মনে করেন দশমিক নাই, দশমিক বাদ দিয়ে ভাগ করে তারপরে দশমিক বসাই দেন। তাহলে 7 দিয়ে 17 মধ্যে 7 দুগুণী 14, মনে করেন দশমিক নাই, 175 মনে করেন। 7 দুগুণী 14 থাকলো 3, 3 পরে 5 35, 7 দিয়ে কাটলে 5 সাথে 35। এখানে দশমিকের পরে এক ঘর ছিল, তাহলে এখানে এমন জায়গা বসাবেন যেন দশমিকের পরে এক ঘর থাকে, মানে এখানে বসবে। আর দেখেই বোঝা যাচ্ছে 17 হইলে 2 হতো, সরি 17 হইলেও তো 2 পয়েন্ট সামথিং হতো, তার মানে 2 পয়েন্ট সামথিং হবে। এবার 5 দিয়ে যখন 2.5 কে গুণ করবেন, আপনি 2.5 না 25 কে গুণ করেন, 5 25 125। এইবার এদিকে তাকান, 5 25 125, দশমিকের পরে এখানে কয় ঘর? এক ঘর, তাহলে এখানেও দশমিকের পরে এক ঘর থাকবে, তার মানে এখানে বসাতে হবে যেন দশমিকের পরে এক ঘর থাকে, তার মানে 12.5 কেজি। তাহলে এই 17.5 কেজির মধ্যে কপার হলো 12.5 কেজি, বাকিটা জিঙ্ক। তাহলে জিঙ্ক কত কেজি? এই 17 কেজি 500 থেকে এই 12.5 কেজি বাদ দিয়ে দেন, তাহলে জিঙ্ক হলো 17.5 মাইনাস হচ্ছে 12.5,
তাহলে কয় কেজি? আচ্ছা, এই 0.5 কাটা 17 থেকে 12 গেলে 5 কেজি, তার মানে জিঙ্কের পরিমাণ 5 কেজি। বুঝছেন কিনা বলেন? ওল্ড মিক্সার আমরা অ্যানালাইসিস করে ফেলছি, এবার নিউ মিক্সারে চলে আসছি। এইবার বলেন আমরা মিশাইছি কি 1.25 কেজি জিঙ্ক নতুন করে মিশ্রিত করছি, তার মানে কপার পরিবর্তন হবে না। কপার আগে ছিল হচ্ছে 12.5 কেজি, নতুন মিশ্রণেও কপার হবে 12.5 কেজি, কারণ নতুন করে আমরা তো কপার মিশাই নাই। জিঙ্ক কত হবে? জিঙ্ক ছিল পুরাতন মিক্সচারে 5 কেজি, আর নতুন করে আমরা অ্যাড করছি হচ্ছে 1.25 কেজি, তাহলে নতুন মিক্সচারে জিঙ্ক হবে আগের 5 কেজি আর যোগ করছি 1.25, তার মানে 6.25, তার মানে 6.25 কেজি জিঙ্ক। এইবার বলছে এই নতুন মিশ্রণে কপার ও জিঙ্কের অনুপাত, তাহলে নতুন মিশ্রণে কপার পেয়ে গেছি 12.5 কেজি, জিঙ্ক পেয়ে গেছি 6.25 কেজি, তাহলে অতএব নতুন মিশ্রণে কপার ও জিঙ্কের অনুপাত, তার মানে কপার ইস টু জিঙ্ক। কপার ইস টু জিঙ্ক, তাহলে কপার যাবে উপরে, কপার মানে 12.5, এটা যাবে উপরে, আর জিঙ্ক হলো 6.25, সবাই তাকান 6.25, বুঝতেই পারতেছেন 6.25 দুগুণী 12.5, বোঝাই যাচ্ছে যে এটা দিয়ে এটা দুইবার যাবে। যদি না বোঝেন সমস্যা নাই, দশমিক তুলে দিতে হবে। মনে করে দেখেন দশমিক তোলার জন্য দশমিকের পরে উপরে নিচে সমান সংখ্যক ঘর থাকতে হতো, মনে করে দেখেন। তাহলে দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে উপরেও আমার 2 ঘর লাগবে, তাহলে উপরে আর একটা ঘর লাগবে, সেই আর একটা ঘর এখানে শূন্য দিয়ে পূরণ করতে হবে। এইবার উপরে দশমিকের পরে 2 ঘর, এখানেও দশমিকের পরে 2 ঘর, দশমিক তুলে দিব, দশমিক তুলে দিলে উপরে 1250 আর নিচে হলো 625, বুঝতেই পারতেছেন 625 দুগুণী 1250, তাহলে এটা একবার যাবে আর এটা যাবে 2 বার, তাহলে উপরে 2 নিচে 1, তার মানে উত্তর হচ্ছে কপার ইস টু জিঙ্ক 2:1। বুঝতে পারছেন কিনা বলেন? 2:1, ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? কপার ইস টু জিঙ্ক 2:1, ক্লিয়ার হয়েছে কিনা বলেন? খুবই সিম্পল টাইপ। এই যে মেথডটা করলাম, এই মেথডটা বেস্ট মেথড। অঙ্ক যেভাবে আসুক আপনি একভাবে করে ফেলতে পারবেন। কথা কি বুঝছেন? অঙ্ক যেভাবে আসুক আপনি একটা ওয়েতে করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে আপনারা এই পর্যন্ত আজকে বুঝতে পারছেন আশা করছি। এটাও করে দিই, এটাও করে দিই, এটাও করে দিই। বলছে একটি জারে দুধ ও পানির অনুপাত 7:3। একটা জারে দুধ আছে এবং পানি আছে, এই দুধ এবং পানির অনুপাত হচ্ছে 7:3। আচ্ছা, দুধের পরিমাণ যদি পানির অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত? দেখেন এখানে কিন্তু নতুন করে কিছু মিশানো হয়নি, দুধের পরিমাণ পানির চেয়ে বেশি, কতটুক? 8 লিটার, তার মানে দুধ এবং পানির পার্থক্য হলো 8 লিটার। তাহলে এখানে দেখেন একটি জারে দুধ ও পানির অনুপাত হচ্ছে 7:3, তাহলে আমি কি বলতে পারি না, তাহলে দুধ ও পানির অনুপাত, তাহলে প্রথমে আছে দুধ পরে পানি, তার মানে মিল্ক ইস টু ওয়াটার, মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 7:3, এটা দেওয়া আছে। মিল্ক ইস টু ওয়াটার কত? 7:3। তাহলে কি আমি বলতে পারি, তাহলে ধরি মিল্ক হচ্ছে 7 এর সাথে x গুণ করলে 7x, আর ওয়াটার হচ্ছে এই 3 এর সাথে x গুণ করলে 3x, তাহলে মিল্ক পাইছি, ওয়াটার পাইছি। এখন প্রশ্ন মতে কি বলছে, যদি দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি হয়, তার মানে এই দুধ আর পানির পার্থক্য হচ্ছে 8 লিটার। তাহলে প্রশ্ন মতে মিল্ক মাইনাস ওয়াটার ইজ ইকুয়াল টু 8। মিল্কের পরিমাণ 7x, ওয়াটারের পরিমাণ হচ্ছে 3x, ইজ ইকুয়াল টু 8। বিয়োগ করলে এখানে 3x থেকে 4x থাকে, ইজ ইকুয়াল টু 8। এই 4 এই পাশে গুণ আছে, ওই পাশে যে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 8 কে 4 দিয়ে ভাগ করলে 2। x এর মান 2। এখন বের করতে বলছে কিসের পরিমাণ? বলছে তবে পানির পরিমাণ কত? পানির পরিমাণ কত? এই যে পানি চাইছে, পানি মানে ওয়াটার, ওয়াটার মানে এই যে 3x, তাহলে অতএব পানির পরিমাণ, অতএব ওয়াটার ইজ ইকুয়াল টু 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু x এর মান হচ্ছে 2, 3 দুগুণে 6 লিটার, তার মানে ওর মধ্যে পানি ছিল 6 লিটার। পানি ছিল কত? 6 লিটার। এখন প্রশ্ন যদি বলতো মিল্ক ছিল কত, তাহলে মিল্ক ছিল হলো 7x, তাহলে 7 ইন্টু x এর মান হচ্ছে 2, তাহলে 7 দুগুণে 14 লিটার। যদি বলতো টোটাল পরিমাণ কত ছিল, মিশ্রণের মোট পরিমাণ কত ছিল, মিশ্রণে মিল্ক হলো 7x, ওয়াটার হচ্ছে 3x, তাহলে মিশ্রণে মোট পরিমাণ ছিল হচ্ছে 7x প্লাস 3x, 7 আর 3 10x, x এর মান 2, তাহলে 10 গুণ 2 20 লিটার। অথবা আপনি মিল্ক বের করছেন 10-14 লিটার, ওয়াটার 6 লিটার, 14 যোগ করলেও 20 হবে, কোনো সমস্যা নেই, যে কোনো ভাবে করতে পারবেন। ঠিক আছে, মানে অঙ্কে যা কিছু চাইতে পারে। ওকে, আচ্ছা, এরপরে কি আছে আমরা দেখি। আচ্ছা, এরপরে যা আছে এটা নতুন টাইপ, এখানে আর নতুন টাইপে আগাবো না, কারণ নতুন টাইপে গেলে পরে আরো 40 মিনিট সময় লাগবে আর কি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমরা আগামী ক্লাসে মানে আগামীকাল
নতুন টাইপের যে মিশ্রণ রিলেটেড আরো 4-5টা অঙ্ক আছে এটা সমাধান করব। আর মিক্সচার এন্ড অ্যালিগেশন নামে একটা জায়গা আছে, ওটা কোনো চ্যাপ্টার না, এই মিশ্রণেরই অঙ্ক, ঠিক আছে, কিন্তু একটু মানে মূল নিয়মে করতে গেলে অনেক বড় হয়ে যায়। ওইখানে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, যে টেকনিকের সাহায্যে অঙ্কগুলো সলভ করব। ওইটা আমি এখানে করাচ্ছি না অনুপাতের মধ্যে। মিক্সচার এন্ড অ্যালিগেশন নামে এর আগে আমি পড়াইনি ওইগুলা যেহেতু, তো অনুপাতের সাথেই মানে এই চ্যাপ্টারের মধ্যে করে দিছিলাম, বাট ওই নিয়মে এর আগে আমি পড়াইনি, বাট ওই নিয়মেই করাতে হবে, কারণ পরীক্ষার হলে দেখা যায় একটু বড় হয়ে যায়। তো আগামী ক্লাসে আমরা এই মিক্সচারের বাকি অঙ্কগুলো শেষ করব। অ্যালিগেশন এন্ড মিক্সচার নামে যে জায়গাটা আছে ওই জায়গাটা আপনি সলভ করতে যায়েন না এখন। কেন? কারণ এটা আমরা এই অনুপাতের চ্যাপ্টার শেষ করার পরে ওইটার উপরে আলাদা আমাদের ক্লাস হবে, যে অ্যালিগেশন এন্ড মিক্সচার। কথা কি বুঝছেন? অ্যালিগেশন এন্ড মিক্সচার রিলেটেড যে প্রশ্নগুলো আছে এইগুলোকে আপাতত অ্যাভয়েড করে সলভ করেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।